holding on to you. পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। Haunted by Pran Mr. Mango Candy. প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, যদি আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 শুরুতেই আমরা আপনাদেরকে কিছু স্টোরির স্বাদ দিতে চাই। আশা করছি পুরো অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আমরা কথা না বাড়িয়ে প্রথমেই সুমন এবং লোবানের অন দ্য স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে শোনাচ্ছি, তারপর মূল গল্পে প্রবেশ করব। ডর মানে ভয়। লোবান, কষ্ট হচ্ছে নাকি? রিক্সা তো আরামই চলছে, রাস্তা তো ভালো, যেমন ভালো, কিন্তু তার আগের গাড়িটার কথা একটু চিন্তা করো। গাড়িতে কিন্তু ভালোই ঝাঁকাইছে আমারে, যা থেকে রওনা হতে হয়েছে। কিছু করার নাই, শোনো, আমাদের আরো প্রায় 10 মিনিটের মতো মনে হয় রিক্সায় যাওয়া লাগবে। এই রিক্সায় কিন্তু আমার বেশ ভালোই লাগতেছে। তাই? ওকে, ভালো লাগলেই ভালো, কিন্তু আমাদের জার্নিটা আসলে গাড়ির জার্নিটাও খারাপ ছিল না। একটু যা অনেকেই কনফিউজ হয়ে যাবে কই আছি আমরা। এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছি এবং আমরা রিক্সায় চড়ে, আমাদের আসলে ওই জায়গাটাতে গাড়ি যাওয়া সম্ভব না, দ্যাটস ওয়াই আমরা রিক্সায় করে আমরা আমাদের আজকের যে স্পটটা আছে, যে বাসাটা আছে, হন্টেড বাসাটা, সেই বাসায় যাচ্ছে। এখন রিক্সায় রয়েছে, আমাদের পেছনের রিক্সায় আমাদের গেস্টরাও আছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, তাই না? কিন্তু তারপরও কিছুক্ষণ, কিন্তু তুমি অনেকক্ষণ ধরেই বলতেছো। তুমি দেখো যে ঈদের সময়, কিন্তু ঈদ চলে আসছে এবং ভিড়ভাড়টা কিন্তু যথেষ্টই, ভিড়ভাড়টা কিন্তু কত রাস্তায় কম হবে বলে মনে করছিলাম, কিন্তু আসলে তা হয়নি না। রাইট, এবং মানে রাস্তা কম হয় নাই, যথেষ্ট ভিড়। এবং নারায়ণগঞ্জ শহর আমার মনে হয় প্রায় 1টা 2টা 3টা পর্যন্ত ঈদের সময় বলে এত ভিড়, এত ভিড়। ওকে সুমন, এই মামা তুমি বাইরে দিয়ে ঢোকো, বাইরের গলিতে। হ্যাঁ হ্যাঁ, ওকে। এই যে এটা ওকে, আমরা সেই বাড়িতে পৌঁছে গেছি। সেই বাড়িতে এখন এই মুহূর্তে আমি, লোবান এবং আমাদের সমস্ত অতিথিরা। বাড়িটা প্রায় 4 তলা মনে হচ্ছে, আমাদের 4 তলাতেই উঠতে হবে এবং সিঁড়ি ধরে ধরে আমরা উঠে যাচ্ছি। এবং বাড়িটাতে মানে একটা বয়সের ছাপ আছে। হ্যাঁ, সিঁড়িটা একটু চিপা রয়েছে। ঠিক এরপরেই হচ্ছে দরজার শব্দ শুনছি, সেখানেই আমরা যাব। হ্যাঁ, ওকে, আমরা কিভাবে একটু জার্নি করে, মানে আসলে জার্নিটা আমার লোবানের জন্য একটু অন্যরকম ছিল। তো যাই হোক, পৌঁছে গেছে অবশেষে সেই বাসাটিতে। এই মুহূর্তে আমরা বাসাটিতে আছি এবং এই বাসাটিকে নিয়েও বেশ কিছু ঘটনা ঘটে গেছে এর মধ্যে, এবং দ্যাটস ওয়াই আমরা আসলে পুরো টিম নিয়ে এখানে চলে এসেছি। তো এই বাসাতে আসলে কি ধরনের ঘটনা ঘটেছে এবং কি ধরনের প্রবলেম হচ্ছে, এই বিষয়গুলো আমি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। তবে সেটা বরাবরের মতোই একদম শেষ দিকে এসে আপাতত যেটা করব, যে আমাদের সাথে আজকে জার্নিতে যে 2জন মানুষ যোগ দিয়েছে তাদের ঘটনা আমরা শুনবো এবং তাদের সাথে পরিচিত হই। প্রথমে আরো একবার আমরা একটু আপনার নামটা শুনি। আমার নাম শৌমিক আহমেদ অরণ্য। অরণ্য,
নাইস নেম। এবং অরণ্য ভাই, আমি যতটুকু শুনেছি যে আপনার কাছে বেশ কিছু ঘটনা আছে এবং সমস্ত লিসনারদের সাথে আমিও আজকে প্রথমবারের মতো আপনার ঘটনাগুলো শুনবো। সো আমরা স্টার্ট করতে পারি? জি অবশ্যই। শুরুতে কোনটা দিয়ে আপনি স্টার্ট করতে চান? শুরুতে আমি চাচ্ছি যে আমার বাসায় যে ঘটনাটা নিয়মিত ঘটতো সেটা দিয়ে আমি স্টার্ট করতে। ওকে, তাহলে অরণ্য ভাই ওটা দিয়ে আমরা স্টার্ট করি। আমার বাসাতে আমার সাথে টুকটাক ঘটনা। এটা কোথায় ঘটে? আমার বাসাটা মূলত ফরিদপুর শহরে। আমার হোম ডিস্ট্রিক্ট ঝিনাইদহ। আমি ফরিদপুর শহরে থাকি, স্টাডি পারপাস এবং ফ্যামিলি পারপাসে থাকা হয়। আমার সমস্যাটা শুরু হয় লাস্ট 2-3 ইয়ার্স ধরে, এটা চলতেছে 2-3 বছর ধরে আমার ঘটনাটা চলতেছে। ঘটনাটা হলো, আমার বাসাতে নির্দিষ্ট টাইমে, যেমন প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে একটা স্মেল পাওয়া যেত। মানে স্মেল বলতে গেলে মানে গন্ধই, বাজে একটা গন্ধ পাওয়া যেত। এটা এক্স্যাক্টলি 7:30টা থেকে 8টার মাঝেই এটা পাওয়া যেত, জাস্ট 5 থেকে 10 মিনিটের জন্য, এবং আমার ঘরের নির্দিষ্ট একটা পয়েন্টে এটা পাওয়া যেত। এবং এটা কি শুধু আপনিই পেতেন নাকি বাসার সবাই পেত? প্রথম আমি নোটিস করতাম, পরবর্তীতে আমি বাসার মেম্বারদের এবং আমার ফ্রেন্ড সার্কেলদেরও আমি ডেকে নিয়ে আসে ওটাকে দেখানোর চেষ্টা, মানে অনুভব করানোর চেষ্টা করছি, এবং সবাই সেটা টের পাচ্ছে বিষয়টা। পরবর্তীতে এইভাবে চলতে থাকে। মানে প্রথম দিকে আমি ফ্যামিলি মেম্বারদের জানাই নাই, 5-7 মাস পরে যে আমি যখন এটা প্রবলেমটা আরো বেশি হয় তখন আমি জানাই। এইভাবে চলতে থাকে। তারপরে একদিন আপনার মাঝরাত্রের দিকে আমি ঘুমাচ্ছিলাম, ঘুমাইতে হঠাৎ করে অস্বস্তি লাগার কারণে আমি উঠে পড়ছি। উঠে বসতে যাব এমন সময় আমি দেখি আমার বিছানার পাশে একটা চেয়ার আছে। চেয়ারে নট হিউম্যান, মানে মানুষ না, অবয়ব টাইপের ফেসটা। আমি মানে যতটুকু দেখেছি সেটার বর্ণনা দিতে গেলে সেটা আমি লম্বাই 1 ফিট হতে পারে। মানুষের স্কিনের মতো না, চোখের জায়গা এবং নাকের যে জায়গাটা এটা মিলে এক হয়ে গেছে, এবং চোখটা স্পষ্ট না, ঘোলাটে টাইপের, মানে অন্ধকার টাইপের। দেখি আমাকে বসে আমার দিকে জাস্ট নোটিস করতেছে। এইভাবে আমি দেখে সাথে সাথে, মানে একটা হঠাৎ করে দেখলে তো একটা মানুষ সারপ্রাইজ হয়ে যাবে। পরবর্তীতে উঠে পড়ি। উঠে আমি জাস্ট অন্যদিকে ঘুরে আবার ওইদিকে তাকাইতে দেখি ওইটা খুব স্পিডে মুভ করে আমার ঘর থেকে বের হয়ে গেল। পরবর্তীতে এটা স্বাভাবিক যে ভয় পাইলে রুম অনেক হিট হয়ে যায়, টেম্পারেচার, মানে শরীরে অনেক টেম্পারেচার বেড়ে যায়, আমার অনেক গরম লাগতে থাকে। পরবর্তীতে আমি উঠে চলে গেছি ঘরের থেকে। মানে রুম থেকে বের হয়ে গেল বলতে কি, মানে এরকম দরজা খুলে কোনো কিছু একটা বের হয়ে গেল এই টাইপ নাকি, মানে জাস্ট দেয়াল ভেদ করে মনে হয়? না, দরজা দিয়ে আপনার মনে করেন দরজাটা খোলাই ছিল, দরজায় একটা পর্দা দেওয়া ছিল, এমন স্পিডে বের হয়ে গেল যে পর্দাটা মানে খুব জোরে স্ট্যান্ড ফ্যান দিয়ে বাতাস করলে যেমন উড়ে চলে যাবে, সাই করে উড়ে চলে গেল অবয়ব টাইপে, মানে আপনার একটা ছায়া বলতে পারেন আপনি, খুব ডার্ক। পরবর্তীতে আমি ঘর থেকে, মানে ওই সময় একটু নার্ভাস ফিল করি, পরবর্তীতে ঘরের থেকে আমি বের হয়ে যাই। বের হয়ে ওই দিন আমি আর ফ্যামিলি কাউকে কিছু জানাই না। পরে এইভাবেই আমি পরের দিনও চেষ্টা করি, জাস্ট ওইটা হয়তো হ্যালোসিলেশন হইতে পারে, আমি পরের দিন আবার রুমে আসি, ঘুমাতে চেষ্টা করি। পরের দিনও আমার সেম 2টা-2:30টার দিকে আপনার সেম একই সমস্যা। রুমের টেম্পারেচার, আমি ঘুমের ঘরে টের পাচ্ছি যে রুমের টেম্পারেচার অনেক বেড়ে গেছে, স্বাভাবিকের তুলনায় অনেক অস্বস্তি ফিল করতেছে। আমি যেদিকে ঘুমানোর চেষ্টা করি না কেন সমস্যা হয়, আর ঘরের মধ্যে টুকটাক আওয়াজ হচ্ছে, মনে করেন পিসটা উল্টাচ্ছে বা কোনো কিছু নিয়ে যে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখছে। এই আওয়াজ হচ্ছে, এইটাও কি যে কোনো সময় ফিল করেন না? রাতে, যখন তাও আবার 2টার পরে এটা পাওয়া যায়। পরবর্তীতে পরের দিন, ওই দিনের পরে, ওই ঘটনাটার পরের দিনও আমি সেম জিনিসটাই ওইভাবে দেখতে পাই, ওইভাবেই দেখে আমাকে ফলো করে। পরবর্তীতে আমি আসলে এই বিষয়গুলো নিয়ে একটু কিউরিয়াস ছিলাম, ফলে কিছু অনলাইনে ঘাটাঘাটি করি, বই পড়ে জানার চেষ্টা করি বিষয়টা কি। পরবর্তীতে জেনে মনে হয় যে আমার সাধ্যের বাইরে, সেই ক্ষেত্রে আমি আমার পার্শ্ববর্তী এক মসজিদের। আপনি বলছেন রাতের বেলা যখন ঘুমিয়ে থাকেন, আপনি ঘুম থেকে হঠাৎ করে জেগে দেখেন যে কোনো কিছু একটা অবয়ব, চেহারাটা আসলে একটু বিকৃত, এবং সেটা আপনার দিকে তাকিয়ে থাকে, এবং আপনি তাকানোর পরে হঠাৎ হুট করে বের হয়ে যায়। না, এটা প্রথম দিন হুট করে বের হয়ে গেছিল। পরবর্তী দিনগুলোতে হয় কি, আমি ওই ঘরে যতক্ষণ আজ পরবর্তীতে ঘুমানোর চেষ্টা করি সেটা যেত না, কিন্তু আমি যদি ওর জায়গাতেই থাকতো, আমি যদি বের হয়ে অন্য ঘরে চলে যেতাম সেটা আমাকে আর ডিস্টার্ব করতো, এবং রুম টেম্পারেচারটাও স্বাভাবিক থাকতো। কিন্তু এই সময় তো একটা মানুষের তো স্বাভাবিক মানুষের খুব ভয় পেয়ে যাওয়ার কথা এবং চিৎকার চেঁচামেচি করার কথা এই ধরনের একটা কিছু দেখি, তো আপনি ওই সময়টাতে এত নর্মাল কিভাবে? মানে বিষয়টা হলো, আমি ছোটবেলা বলতে মনে করেন ক্লাস 5-6 থেকেই আমি আপনার এই প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি। ফ্রেন্ডস আছে আমাদের গ্রুপ আছে কিছু, আমরা বিভিন্ন জায়গায় যাই। এই বিষয়গুলো থেকেই মানে আপনার মানে সাহসটা একটু বেড়ে গেছে যে এই জিনিসগুলাতে ছোটবেলা থেকে যেহেতু ফেস করে আসছি, টুকটাক জিনিস দেখি, সেহেতু চিল্লি করে তো কোনো লাভ নেই, জাস্ট নিজেকে কন্ট্রোল রেখে বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করতেছিলাম।
পরবর্তীতে আমি হুজুরের কাছে যাই আরো কয়েকদিন পরে। আমি যেতে চাইছিলাম না। পরে 4-5 দিন পরে আমার ছোট একটা ভাই আছে, 4 বছর বয়স, সেও একই সমস্যায়, মানে যেহেতু সে ছোট, তার বর্ণনাটা আমি তাকে আমার বিষয়ে কোনো কিছু বলি নাই। সে এরকম ভয়তে রাত্রিবেলা ঘুম থেকে উঠে পড়ছে, কান্নাকাটি করছে। পরবর্তী দিন আমি মানে জাস্ট খেলার ছলে ওর কাছে শুনতেছি কি কি দেখছে, বাট ও যেই বর্ণনাগুলো দেই, যেই আকৃতিটা দেখছি আমি নিজে, আমার বর্ণনার সাথে ওর বর্ণনাটা মিলে যায়। পরবর্তীতে আমি আমারটা না চিন্তা করে, আমি আমার ভাইয়ের সেফটির কথা চিন্তা করে আমি হুজুরের কাছে যাই এবং তিনি কিছু তদবির দেন, যেটা পরবর্তীতে অ্যাপ্লাই করার পরে মাসখানেকের মধ্যে আস্তে আস্তে ওটা সলভ হয়ে গেছে। মানে গন্ধ আর পাওয়া যায় না, গন্ধটা চলতে থাকে, গন্ধটা বাট ওই যে জিনিসটা দেখতে পাওয়ার কথা ওটা আর দেখি না। তো পরবর্তীতে পাশের রুমে চলে গেলে, পাশের রুমে আমি একাই ঘুমাতাম, ওই রুমে গেলে আপনার এই সমস্যাটা দেখা যেত না, কিন্তু আমি আমার রুমে থাকলে এই সমস্যাটা হয়। এমনকি আমার একদিন আমি ঢাকাতে আসার কারণে আমার ফাদার ওই রুমে ছিল, সেও বলতেছে যে এই রুমে কিছু অ্যাবনর্মাল থিংস ঘটে। হোয়াট অ্যাবাউট স্মেল? ওইটার কি কোনো কিছু মীমাংসা হয়েছিল? মানে বা ওইটার পরবর্তীতে ওইটার মীমাংসা আমি নিজেই করেছি। বিষয়টা আমি মানে ওই যে বললাম যে বই টই পড়ি, এটা থেকে আমি নিজেই কিছু মানে অনেক ঘাটাঘাটি করে কিছু তদবির নিজেই বের করে অ্যাপ্লাই করে দেখলাম, পরবর্তীতে সেটা কাজ হয়েছে। তবে যদি আমি এখন মনে করি বা আমি বাসায় যেয়ে যদি মনে করি যে আমি আজকে স্মেলটা পাবো, জানি না কিভাবে 1-2 দিনের মধ্যে এটা ঘটে যায়, স্মেলটা আবার পাওয়া যায়। এটা কি ঢাকাতেও ঘটে? না, শুধু আমার রুমে, মাত্র ওই রুমেই ঘটে। গন্ধটাকে মিস্ট্রি বলবো নাকি আপনার রুমের যে অংশটা আছে ওই অংশটাকে মিস্ট্রি বলবো? জিনিস আমি যেটা অ্যাড করতে চাই, যে আমি হুজুরের সাথে কথা বলার পরে পূর্ব থেকে পশ্চিম দিকে আড়াআড়ি ভাবে একটা মানে ওনার আইডিয়া যে এটা জিনদের যাতায়াতের রাস্তায় পড়ে গেছে, এই জন্য এই সমস্যাটা ঘটে। আসলে আমরা গত উইকে আমরা গিয়েছিলাম একটা হন্টেড প্লেসে, সেখানেও এরকম একটা প্রবলেম ছিল, যেখানে বাসাটা কিছু দুষ্ট প্রকৃতির জিনের যাতায়াতের রাস্তায় পড়ে গিয়েছিল এবং সেই জন্য অবশেষে তারা বাড়িটা ভাঙতে সিদ্ধান্ত নিয়েছিল। ওই বাসা তো এখনো আছে? জি, ওই বাসা এখনো আছে এবং আমরা এখনো ওইখানে থাকি, বাট আপাতত সমস্যাটা আগের মতো নাই। সো এবার নেক্সট ঘটনার দিকে যাই। নেক্সট ঘটনাটিও আমার বাসাতে এবং আমার রুম কেন্দ্রিক। আমি একদিন মানে ফ্রেন্ডদের সাথে চ্যাট করতে করতে অনেক রাত হয়ে গেছে, হঠাৎ করে আমি টের পাচ্ছি যে আপনার ফ্ল্যাটে টোটালটাতেই চাবি, মানে অনেকগুলো চাবি একসাথে নিয়ে নাড়াচাড়া করলে যে আওয়াজটা পাওয়া যায় সেমন একটা আওয়াজ হচ্ছে। অত রাত্রে এটা তো সবার ঘুমানোর কথা, আমি উঠে যেহেতু দেখি সবাই ঘুমাচ্ছে এবং আমি ফ্ল্যাশ লাইট দিয়ে সব জায়গাটা চেক করে আসি, বাট এমন কোনো কিছু পাই না। পরে যে আমি আবার আমার রুমে এসে বসি, তখনই আবার চাবি নাড়ানোর আওয়াজটা স্টার্ট হয়ে যায়। পিছন সাইডে যে টেবিলটা রয়েছে, আমার টেবিলের পরে চাবি নাড়াচ্ছে বা আমাদের অন্য রুমে চাবি নাড়াচ্ছে, আমি অনেকক্ষণ অসহ্য হয়ে যাই। পরে উঠে মানে নিজের রাগের বশতেই মনে করেন একটু চিল্লায় উঠি, ফলে কিছুক্ষণের জন্য এক আওয়াজটা থেমে যায়। তারপরে আমি আবার উঠে একটু ঘরে ঘোরাঘুরি করে আমি আবার এসে বসার সাথে সাথে শুধু কি চাবি নাড়ানোর শব্দটাই শুনতে পান? চাবির অস্তিত্ব কোথাও? না, চাবির অস্তিত্ব কোথাও পাওয়া যায় না। যেই জায়গায় যাই অন্য জায়গাতে চাবি নাড়ানোর আওয়াজ আসে। মনে করেন প্রথমে একটা জিনিস ফলো করে গেলাম যে এদিক থেকে সাউন্ডটা আসছে, ওখানে যাওয়ার পরে মনে হয় না অন্য দিক থেকে আসতেছে। এমন রুমের সাথে একটা বারান্দা আছে, ওইখান থেকে একটা মহিলার গলায় আওয়াজ শুনতে পাই। পরবর্তীতে আমি মানে কতক্ষণ 2-3 জন এক জায়গায় দাঁড়ায়, 2-3 জনই মহিলা একসাথে দাঁড়িয়ে কথা বলতেছে। পরবর্তীতে আমি চেষ্টা করি আপনার মানে সাহস করি, যেহেতু এক্সপিরিয়েন্স আছে সেহেতু আমি দুইটা মোবাইল আমার দুইটাই হাতে করে নিয়ে পকেটে নিয়ে আমি জাস্ট বারান্দার গেটটা খুলে আমি বারান্দায় যাই। যাওয়ার সাথে সাথে দেখি কোনো কিছু নাই, মানে বারান্দায় কোনো যে মানুষ 3 জন কথা বলতেছিল মহিলারা, মানে অস্তিত্ব নাই। পরবর্তী বারান্দায় দাঁড়ানোর সাথে সাথে নিচে দেখি আমার ফ্ল্যাট 4 তলায়, নিচে আমার ফ্ল্যাটে সোজাসুজি বারান্দার নিচে দেখি 10-12টা কুকুর খুব জোরে চিল্লাচিল্লি করতেছে। কি ভাববো কি না, আমি আরো 5 মিনিট দাঁড়িয়ে থাকলাম যে বারান্দায় যে কিছু দেখা যায় কিনা, সিকিউরিটি গার্ড রাস্তায় ঘোরাঘুরি করে আছে কিনা, কিন্তু এমন কোনো কিছু আমি মানে সিকিউরিটি গার্ডও ওই দিন আমি পাই নাই। পরবর্তীতে 5 মিনিট দাঁড়াচ্ছিলাম, তার 2 মিনিটের মধ্যে কুকুরগুলো চলে যায় ওখান থেকে। আমি যে সময় মহিলাদের আওয়াজ শোনা যাচ্ছিল সেই সময় আপনার কুকুরদের আওয়াজটা শোনা যাচ্ছিল না। 5-6 মিনিট ওখানে দাঁড়ানোর পরে কুকুরগুলা ওখান থেকে সরে যায়। পরবর্তীতে আমি জাস্ট কিউরিসিটি থেকেই আমি ভাবি যে তাহলে একটা বারান্দায় দাঁড়িয়ে একটা ছবি তোলা যায়, যদি কিছু মানে নিজের চোখে তো কিছু দেখতে পাচ্ছি না, ক্যামেরা যদি কিছু ধরা পড়ে, মানে জাস্ট একটা ছবি তুলি। আমি মোবাইলটা জাস্ট আমার সোজাসুজি ফেসের সামনে নিয়ে ছবি তুলছি, ফ্ল্যাশ পড়লে জাস্ট আমার পিছনে পড়বে, মানে শ্যাডোটা আসলে পিছনে আসবে। বাট আমার লেফট সাইডে মানে গ্রিল ছিল বারান্দার, ওইটা একটা মানুষের আকৃতির এক ছায়ায় পুরো গ্রিলটা অন্ধকার, মানে নির্দিষ্ট অংশ যে একটা মানুষের ছায়া পড়লে যেমন হবে এমনটা গ্রিলের উপরে পড়ছে, বাট ছায়ার ভিতর দিয়েও দেখা যায়, বাট ওই জায়গায় গ্রিলের যে সিকগুলা ওইগুলা কিচ্ছু দেখা যাচ্ছে না। তাও আবার আমার লেফট সাইডে হাতের পাশেই
যদি আপনার আমার নিজের ছায়া হতো, যেহেতু আমি আমার মোবাইলটা আমার সামনে, ফেসের সামনে ধরে ছবিটা তুলছি, মানে ফিজিক্স অনুযায়ী ছায়াটা পিছনে যাওয়ার কথা, ছায়াটা আমার বাম হাতে, ছায়াটা অ্যাটলিস্ট আপনার পেছন দিকে রাইট সাইডে, হ্যাঁ পেছন দিকে রাইট সাইডে হওয়ার কথা, কিন্তু ওইটা জাস্ট আমার সাথেই মনে করেন আমার বাম পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে এমনকি ওই জায়গায় ছায়াটার কারণে গ্রিলটাও দেখা যাচ্ছে না এমন অবস্থা, বাকি জিনিসগুলো আবার দেখা যাচ্ছে। পরবর্তীতে আমি ওইটা দেখার পরে আমি মানে চিন্তা করি যে হয়তো কোনো খারাপ কিছু হতে পারে, সেহেতু আমার রুমে ফিরে যাওয়াটাই বেটার। আমি কিছু দোয়া কালাম পারতাম, সেগুলো পড়ে আমি গেটটা লক করি, এবং গেট লক করারও কিছু মানে আমল আছে করে আমি রুমে চলে আসি। তারপরে আসার 5-10 মিনিট আমি ঘরে বসে কিছু আমল করি। পরবর্তীতে রাত্রে আর ওই রাত্রে আর কোনো সমস্যা হয়। আরো কোন ধরনের কোন ঘটনা কি আছে? জি, আমার নিজের সাথে যে ঘটনাটা আমি প্রথমে শেয়ার করলাম, যে জিনিসটা আমি দেখতাম ওয়েবটা, ওইটার সাথে রিলেটেড কিছু মানে একটা ঘটনা জড়িত আছে। যেমন 2 সপ্তাহ পরে বাসায় আমার যখন ছোট ভাইয়ের সাথে প্রবলেম হয়, পরবর্তীতে আমি নিকটস্থ মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করি, তিনি আমাকে কিছু আমল দেন, আমি ওটা অ্যাপ্লাই করি। পরবর্তীতে দেখা যায় যে ওটার 1 দিন কি 2 দিন পরে আমি ঘুমাচ্ছি, আমি যেহেতু আমার রুমে ঘুমাইতে সমস্যা হইতো, কিন্তু কম আস্তে আস্তে ওইটার মানে আপনার ইফেক্টটা কমতে থাকে, আমি সেই জন্য রুমে থাকতে পারতাম না, অন্য রুমে থাকতে হতো। অন্য রুমে আমি শুয়ে আছি, এমন সময় আমি মানে ঘুমাচ্ছি, মানে ঘুমের ঘরে একটা মানে স্বপ্ন, এটাকে আমি বাস্তবের সাথে কিভাবে জুড়বো আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে এটার সাথে এটা রিলেটেড। যে আমি মানে স্বপ্নটা এমন দেখি যে হঠাৎ আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথেই একটা নির্জন রাস্তা দিয়ে হাঁটতেছি, একটা পর্যায়ে যে নাই কেউ সাথে, আমি একটা বিশাল বড় হল রুমের মধ্যে প্রবেশ করি। হল রুমের মধ্যে প্রবেশ করার পরে মানে হল রুমটা অনেক বড়, একটা স্টেডিয়ামের সাইজের হল রুম, উপরে ছাদ আছে, মানুষগুলো সব চারিপাশ দিয়ে মানে গ্যালারির পাশ দিয়ে যদি আমরা চিন্তা করি, গ্যালারির পাশ দিয়ে মানুষজন চলাফেরা করতেছে, বাট আমি মাঝখানে। এটা আপনি স্বপ্নে দেখছেন? এটা আমি স্বপ্নে দেখছি। আমি যেহেতু মাঝখান দিয়ে হাঁটতেছি, আমার চারপাশে কোনো লোক নেই, যা আছে সব অনেক দূরে এবং নির্দিষ্ট এরিয়া দিয়েই চলাফেরা করতেছে। কিছুক্ষণ ওইখানে হাঁটার পরে আস্তে আস্তে আমি দেখছি মানুষগুলা আস্তে আস্তে কমে যাচ্ছে। হঠাৎ আমি দেখি যে 4 জন কি 5 জন হবে মহিলা। জাস্ট এমনি যদি স্বপ্ন দেখি সেটার 100% বর্ণনা দেওয়া যায় না, কোনো কিছু দেখানো হলে সেটার 100% বর্ণনা দেওয়া সম্ভব হয়, সূক্ষ্মভাবে বলা যায় না। জি, আমি মহিলা এই জন্যই বলছি যে সম্পূর্ণটা কালো কাপড় পরা ছিল এবং জাস্ট ফেসটা দেখা যাচ্ছিল, ফেসটা ছিল আপনার অ্যাশ কালারের, চোখগুলো আছে, নাকটা আছে, মুখ আছে। এই আমার দিকে এগিয়ে আসছে, আস্তে আস্তে এক পর্যায়ে একটু ক্লোজ হওয়ার পরে ওরা খুব দ্রুত আসতে থাকে, এসে জাস্ট অ্যাটাক ঝাঁপ দিয়ে এসে মারতে যাচ্ছে। তারপরে আমি আপনার কিছু আমল করি, আমল করা মানে ওই স্বপ্নের মধ্যে আমি দেখতেছি আমি কিছু দোয়া দরুদ পড়তেছি, পরে আমি জাস্ট ধাক্কা দিতেছি আর ওরা সরে যাচ্ছে, ধাক্কা দিতেছি সরে যাচ্ছে। এক পর্যায়ে ওরা একটা কথা বলে যে মানে 4টা-5টা ছিল, ওইখান থেকে ধাক্কা ধাক্কি করতে করতে কমে 3টা হয়ে গেছে। পরবর্তীতে লাস্ট একটা ওইভাবে দোয়া পড়তেছে আর ধাক্কা দিতেছে, আমাকে চারিপাশে অ্যাটাক করতেছে এরকম। ওই লাস্টটাও যে সময় যে ফিনিশ হয়ে যায় তখন ও একটা মেসেজ দেয় এমন, ভবিষ্যতে আবার দেখা হবে যেদিন কেউ থাকবে না। আমি এখনো ওইটা ভাবলে আমার কাছে মানে গা শিহরিয়ে ওঠে যে সেটা আবার কবে হবে জানি না, এটার কি মিনিং হবে থাকবে না, মানে আসলে মিনিংটা কি এটা এখনো আইডেন্টিফাই করতে পারি নাই আমি নিজে। পরবর্তীতে আমি এই বিষয়টা নিয়ে আমি মসজিদের হুজুরের কাছে আবার যাই, উনি যেটা আইডিয়া করে বলেন যে হতে পারে যে জিনিসগুলো এখান থেকে চলাফেরা করতো, এই যে ঘরে কিছু আপনার আমল করার ফলে সে তারা যেতে পারছে না, তারাই হয়তো কোনো কিছু দেখেছে বা কোনো মানে ভবিষ্যতের কোনো আভাস দিয়ে গেছে আমাকে, এটাই হতে পারে। আচ্ছা অরণ্য ভাই, আমি যতটুকু শুনেছি যে প্যারানরমাল জিনিসের প্রতি একটা আলাদা মানে কিউরিয়াসিটি আছে এবং আপনি খুব বেশি কিউরিয়াস এইসব বিষয়ে, সো এবং আপনি বিভিন্ন জায়গায় গিয়েছেনও ভিজিট করতে, তো ওখান থেকে কোনো ধরনের কোনো এক্সপেরিয়েন্স কি আপনি পেয়েছেন? বেশ কয়েকটি জায়গা যা হয়েছে আমার ইতিমধ্যে, তো উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে আমি একটা শেয়ার করতে যাচ্ছি এখন। স্পটটা ছিল ঝিনাইদহ জেলায়, শহর থেকে 15-20 কিলো দূরে একটা স্থান, এটা মানে গান্না ইউনিয়ন বলে। আমি কোরবানি ঈদের পরে বছর 2-1 আগে, 2-3 আগের কথা হবে, ডিসেম্বর মাসে আমি মানে ছুটি কাটাতে যাই ওখানে। যাওয়ার পরে যেহেতু আমার এসব নিয়ে কিউরিসিটি আছে, আমি এলাকার লোকজনদের কাছে শুনতাম যে আগে যে একটা স্পট আছে যেটাকে মানে বিল বলা হয়, গ্রাম অঞ্চলে বিল থাকে, যে বর্ষা মৌসুমে অনেক পানি জমে থাকে, অনেক বর্ষায় পানি থাকে এবং শীতকালে শুকনো চাষবাস করে। শুনছি যে ওইখানে কিছু আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হয় এবং অনেকে অনেক কিছু দেখছে এবং অনেকে ভয় পেয়ে মারাও গেছে।
আমার একটা ফুফাতো ভাই ছিল আর গ্রামের আর এক চাচাতো ভাই ছিল। আমরা তিনজন মিলে প্ল্যান করি যে আমরা যাব। প্ল্যান অনুযায়ী আমরা বাসা থেকে 12টার দিকে বের হই এবং 5-6 কিলোমিটার হেঁটে আমরা সেই বিল পর্যন্ত পৌঁছাই। ধান চাষ করার জন্য আই করে থুয়ে রাখা, ওইটার উপর যে আমরা বসি আর 1-2 ঘন্টা সময় নিয়ে থাকবো, দেখি যদি কিছু দেখতে পারি কিনা। সো আমরা 3 জন গেছিলাম। সময়টা ডিসেম্বর মাস এবং অত্যন্ত শীত পড়তেছিল ওই সময়টা এবং মানে কুয়াশাও ছিল অনেক। বাট আমরা যখন ব্যাক করি ওই সময়টা তো অনেক কুয়াশা ছিল। শীতের মধ্যে আমরা মাঠে বসে আছি, ফাঁকা মাঠ, অনেক বাতাস হচ্ছে, ঠান্ডা লাগতেছে সবারই। মানে হুট করে চলে গেছিলাম তো, মানে ও হেভি কাপড় টুপড় পরে যায় নাই। মাঠের মধ্যে বসে আছি, বসে মানে ইন্টারেস্টিং বিষয় যে আমরা ওই দিন ডর শুনতেছিলাম। 2 ঘন্টা ধরে প্রোগ্রামটা শুনি। শোনার পরে ওই শোনার মধ্যে আমরা কোনো কিছু নোটিস করি নাই, যেহেতু হয়তো ওইদিকে মনোযোগ ছিল না বলেই এটা হয়েছে। আমরা একটার পর থেকে আমাদের একটা বড় লাইট নিয়ে গেছিলাম। আমরা লাইট নিয়ে জাস্ট আশপাশ দেখা শুরু করি যে যদি কিছু চোখে পড়ে। হঠাৎ করে 1:30টার দিকে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে মাঠের মধ্যে 15 থেকে 20টা গরু একটা জায়গাতেই চলাফেরা করতেছে। মানে বিষয়টা মানে ইজিলি নেওয়া যায় যে গ্রামগঞ্জ এলাকা, গরু থাকতেই পারে, গরু চড়ে বেড়াতে পারে মাঠে। প্রশ্নের বিষয়টাই যে রাত তখন প্রায় 2টা বাজে, যদি কোনো কৃষকের গরু হয়ে থাকে সে বাড়ি নিয়ে যাবে। আর এই শীতের মধ্যে গরু ছেড়ে রাখলে অসুখ বিসুখে গরুগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। সো লজিকে এটা মেলানো যাচ্ছে না যে গরু এত রাত্রে মাঠের মধ্যে, তাও আবার এতগুলা হলো কথা ছিল হারিয়ে গেলে হতে পারে, হারিয়ে গেছে অথবা ছিঁড়ে চলে আসছে। কিন্তু এতগুলা গরু মানে একটু আনইউজুয়াল। পরবর্তীতে আমরা জাস্ট ওটাকে স্বাভাবিকভাবে নিয়ে বসে জাস্ট গল্প করতেছি এবং 3 জন 3 দিকে মুখ করে আছি, যাতে কোনো দিক থেকে কোনো কিছু দেখা গেলে যাতে সবাই সে অ্যালার্ট হতে পারে। কিছুক্ষণ পরে দেখি গরুগুলো আমাদের দিকে মুভ করতেছে, মানে আমাদের কাছে আসতেছে আস্তে আস্তে। ছিল মনে করেন 600-700 মিটার দূরে, কারণ বিল তো পুরো ফাঁকা, সবকিছু দেখা যায় ওই সময়টাতে। আমাদের কাছে আসতে শুরু করে। পরবর্তীতে যখন 100 মিটার দূরত্ব হবে, আমরা যেহেতু যে বিদেশি বড় টর্চ লাইট আছে, অনেক দূর দেখা যায়, আমি ওটা মেরেই ওদের দিকে, গরুর দিকেই বসে রয়েছি। পরে কাছে আসতে আসতে আস্তে আস্তে 100 মিটার হবে, তখনই হঠাৎ করে আওয়াজ করে গরু টরু সব ভ্যানিশ, মানে কিচ্ছু নাই ওই জায়গায়। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। 4 মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল। আপনারা শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছে। আপনি চাইলে ডরে আসতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892 প্রিয় শ্রোতা, 4 মিনিট পর আমরা আবারও ফিরব। ডর ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। 4 মিনিট পর আরো একবার স্বাগত। শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া উইথ মাই টিম, সুমন, লোবান এবং রেজা ভাই ঠিক রাত 12টায় যোগ দেবেন। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আপনি একটি নীরব জায়গায় বাস করুন এবং আপনার ঘরের মধ্যে অবস্থান হলে জানালাটা হালকা করে খোলা রাখুন, বাতিটি নিভিয়ে দিন, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিন্ত করুন। এরপর শুনতে থাকুন ডর। দেখুন সত্যি সত্যি ব্যাপারটি এটি কিনা যেটা আমরা বলি ডর মানে ভয়। ডর 100 মিটার হবে, তখনই হঠাৎ করে আওয়াজ করে গরু টরু সব ভ্যানিশ, মানে কিচ্ছু নাই ওই জায়গায়। ভ্যানিশ মানে আপনি বলেছিলেন যে তখন কিন্তু ডিসেম্বর এবং অনেক শীত, কুয়াশা, তো কুয়াশাও তো হঠাৎ করে পড়ে। ওই সময়টাতে কুয়াশা ছিল না, বাতাস হচ্ছিল অনেক। কুয়াশাটা পরবর্তীতে যখন আমরা ফিরে আসি, যখন 3:30-4টা বাজে, তখন কুয়াশা। তার মানে হচ্ছে আমি জাস্ট ওটা শিওর হতে যাচ্ছি যে ভ্যানিশের বিষয়টা আসলে কুয়াশার সাথে রিলেটেড না, কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, এই টাইপের কিছু না। পরবর্তীতে ওইটা যেই দেখি যে মানে আমরা তাকিয়ে রয়েছে, তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে ক্লোজ হতে হতে হঠাৎ করে যদি ভ্যানিশ হয়ে যায়, মানে একটা মানে কি বল, লাভ দিয়ে ওঠার বিষয় যে এটা কেমন করে হলো। পরবর্তীতে আমরা ট্রাই করে ভাবি যে আমরা যে দেখে আসি, মাঠের মধ্যে আমরা দৌড় দেওয়া শুরু করছি, যাই কই গেল, কিউরিসিটি নিয়ে দৌড় দিছি। যে কাছে কাছে যে আমরা যে ওইখানে দেখি যে গরু যদি হাঁটে বা ঘাস খায় বা কোনো কিছু করে, তাহলে যে ঘাস টাস দলা হয়ে যায় বা মারিয়ে থুয়ে চলে যায়, এমন কোনো স্পট নাই ওইখানে। এবং আশপাশে আরো 50-100 মিটার আমরা হাঁটাহাঁটি করে দেখার চেষ্টা করি যে জাস্ট অন্ধকারে দেখা যাচ্ছে না এরকম কোনো কিছু নাকি না, কোনো জায়গায় কোনো গরুর কোনো অস্তিত্ব নেই। পরবর্তীতে আমরা আমাদের আগের জায়গায় এসে আবার বসি। বসার পরে যে জিনিসটা আমরা দেখতে পাই, মানে সাথে সাথে না, বসেছিলাম, গল্প করতেছি, গল্প করতে করতে হঠাৎ করে দেখি যে আমাদের থেকে
মনে করেন 50 থেকে 60 মিটার দূরতে একটা খেজুর গাছ ছিল, মাঠের মধ্যে একটাই খেজুর গাছ ছিল। অনেকেই চিনে, কারণ ওই এলাকায় যেহেতু মানে মাঠে অনেক সময় লোকেশন সেট করার জন্য বিভিন্ন গাছ বা একটা পুকুর বা এরকম টাইপের কিছু সেট করে। ওই মাঠে একটাই খেজুর গাছ ছিল, আমরা বসে ওইটা থেকে কিছুটা দূরে বসে আছি। হঠাৎ করে শুনতে পাচ্ছি যে বিকট শব্দের ডালপালা ভাঙার আওয়াজ হচ্ছে এবং খুব কাছের থেকেই হচ্ছে। এত রাত্রে মানুষজনের ডালপালা ভাঙার কথা না, আর যেহেতু আমরা আমাদের 4-5 কিলোমিটারের মধ্যে পুরা ফাঁকা মাঠ, সো যে গাছ ডালপালা ভাঙার আওয়াজটা মানে অ্যাকসেপ্ট করা যাচ্ছিল না। আমরা চারিপাশেই জাস্ট দেখতে থাকি, এদিক ওদিক তাকাই যে এত জোরে সাউন্ড ক্লোজ থেকে না হলে বেশি দূরের থেকে হলে পাওয়ার কথা না। পরবর্তীতে আমরা গাছের দিকে তাকিয়ে দেখি গাছটা মানে খেজুর গাছ, যে আপনার বাতাসে নড়বে, যে একেবারে হেলে যাবে। খেজুর গাছ শক্ত, কিন্তু অনেক শক্ত, রাইট। 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে যদি একটা গাছ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসে, তাহলে কতটা বাঁকাতে পারে আমি মানে বোঝাবো কিভাবে, মানে বুঝাতে পারছি না। মানে এতটা বাঁকা, দুই পাশে মানে এমন পরিমাণে বাঁকাচ্ছে, মনে হচ্ছে যে একটা মানুষ দাঁড়িয়ে একবার ডানে মুভ করতেছে, একবার বামে। পরে আমরা ওইটা দেখে, এটা কি শুধু তো গাছ যেহেতু একটাই ছিল, একটাই গাছ, ওকে, আমাদের থেকে 50 মিটার বেশি হবে না, আর 50 মিটার খুব বেশি দূরত্ব না। আমরা লাইট দিয়ে ওইটা দেখতেছি এবং আস্তে আস্তে পিছিয়ে আসতেছি, যে হয়তো এটা আমাদের জন্য কোনো ওয়ার্নিং হইতে পারে। যেহেতু আমরা যাই, বিভিন্ন হন্টেড প্লেসে যাই এবং ওয়ার্নিং বেশি পাইলে আমরা ওখান থেকে মুভও করি, যেহেতু আমাদের প্রোটেকশন যেটা আমরা জানি সেটা নিয়েই যাই, কিন্তু ওই এক্সপার্ট না আমরা, রাইট। ওই প্রোটেকশনটা আসলে কতটুকু কার্যকর ওটা আমাদের জানা নাই, ওটা আমাদের জানা নাই। এই জন্য আমরা বেশি রিস্ক না নিয়ে ভাবি যে আমাদের পিছিয়ে আসা উচিত, যেহেতু হতে পারে এটা আমাদের জন্য ওয়ার্নিং। মানে রাত অনেক ছিল এবং কুয়াশা ছিল পরবর্তীতে, এবং টর্চ লাইট মেরে আমি কোনো ছবি নিতে পারতেছিলাম না। পরবর্তীতে আমরা 15-20 মিনিটের মধ্যেই নড়ানড়ি চলাকালীন সময়ে আমরা পিছাতে পিছাতে বাসায় চলে আসি। এটাই ওই দিনকের কাহিনী। পরবর্তীতে আমাদের সাথে যে গেছিল তার মধ্যে একজনের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, হাঁটুর থেকে নিচের পায়ের বল পড়ে যায়। স্বাভাবিক মানুষ, এসএসসি পরীক্ষা দিচ্ছে। আমি সরি বুঝিনি, হাঁটু থেকে পায়ের বল পড়ে যায় মানে হাঁটুর নিচে তার কোনো রেসপন্স নাই, রেসপন্স নাই, পড়ে গেছে মাটিতে, উঠে দাঁড়াতে পারতেছে না, বাট এইটুকুর কোনো রেসপন্স নাই, উপরে ঠিক আছে। পরবর্তী আমরা কি করব, মানে অবাক হয়ে গেলাম, কি করবো, অত রাত্রে মানুষজন ডাকলে বকাও দিতে পারে যে এত রাত্রে তোমরা এখানে কি করতেছো। পরবর্তীতে আমরা দুজন মিলে ওকে ধরে নিয়ে একটু সাইডে নিয়ে যে বসালাম, বসিয়ে ওইখানে আধা ঘন্টা মতো বসে থেকে জাস্ট দোয়া কালাম পড়ে ফুটু দিতে থাকলাম। পরবর্তীতে আস্তে 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 যখন মানে রেসপন্সটা ফিরতে শুরু করে, পরবর্তীতে আমরা ওকে ধরে নিয়ে বাসায় নিয়ে আসি। সপ্তাহখানিক অসুস্থ ছিল, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আসলে যেটা আপনি বলেছেন যে ওইটা হয়তো অনেক সময় ভয় থেকেও হতে পারে বা অন্য কোনো ভাবে হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা একটু অ্যাবনর্মাল। মানে হঠাৎ করে পা পুরো মানে অসাড় হয়ে গেছে, রেসপন্সিন, মানে আমরা হাঁটতে হাঁটতে ওই ছেলেটা পড়ে গেছে জাস্ট রেসপন্সারি, এবং আবার এরপরে ফিরে এসছে। আমি জানি না এটার মধ্যে অন্য কিছু আছে কিনা, তবে এতটুকু জানি যে আপনার এখনো পর্যন্ত যে এক্সপেরিয়েন্স আপনি গেদার করেছেন, এটা আমরা শুনে বলবো চমৎকার, কিন্তু ফিল করতে গেলে সেটা আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে যাবে বিষয়টা। অনেক অনেক থ্যাঙ্কস আপনাকে যে আপনি আমাদের এই জার্নিতে এসে আপনার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করেছেন আমাদের সাথে। বিষয়টা এমন যে আমরা যে জিনিসগুলো ফিল করি, নিজেদের ফিলিংসটা আমরা বলতে পারি না। স্পটে যদি থাকা হয়, যেই ফিলিংসটা ওইখান থেকে পাওয়া যায়, আসলে সেটা মানে ভাষায় বলে প্রকাশ করার মতো যাবে না। এবং সেই ফিলটা যারা বেডরুমে বসে বা বিভিন্ন সেফ জায়গায় বসে শুনছেন, তারা সেই ফিলটা আসলে ওইভাবে পাবেন না। এনিওয়েজ, আমরা ফিলের কথা বলছি, আমরা ফিলটা হারাতে চাই না। আমরা পরবর্তী অতিথির কাছে যাব, চলুন আমরা তার কাছে যাই। আপনার নাম কি? আমার নাম মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান, আপনি ঢাকাতেই তো থাকেন? ঢাকাতেই থাকি। ওকে, সো মাহবুব ভাই, আমরা ঘটনায় চলে যাই সরাসরি। কোন ঘটনা আপনি শেয়ার করতে চান? ঘটনাটা হচ্ছে, আমি তখন ক্লাস 9 অথবা 10-এ পড়ি, মামার বাড়ি ঘুরতে গেছি শীতের সময়। এটা ছিল গ্রাম অঞ্চল, তো গ্রামে দেখবেন শীতের সময় ওয়াজ মাহফিল হয়, বিভিন্ন ওয়াজের আয়োজন করা হয়েছে, ওয়াজ মাহফিল হয়। তো পাশের গ্রাম বলতে হাওড়ের ওই পাশে ওয়াজ মাহফিল হচ্ছে, সব লোকজন গেছে, আমরা 4 জন গেছি। 4 জনের মধ্যে আমি, 2 খালাতো ভাই আর 1 মামাতো ভাই। এর মধ্যে খালাতো ভাই একটা হচ্ছে, সে ইউকে থেকে আসছে। আচ্ছা, তো সবাই মিলে গেছি, মজা টজা করতেছি, ওয়াজ শুনতেছি। ওয়াজ শোনার পরে হঠাৎ করে একজন বললো যে না চল, আর ভালো লাগতেছে না, আমরা এখন চলে যাই। তখন রাত 1-1:30 এরকম হবে। আমরা রওনা দিলাম এখান থেকে। রাস্তাটা হচ্ছে হাওড়ের 2 পাশে ধান ক্ষেত, আর ধান ক্ষেতের মধ্যখান দিয়ে রাস্তা, পাকা না, মাটির রাস্তা। ওকে, আমার মনে হয় আমরা মিনিট 10-15 হাঁটার পরে হাওড়ের একটা অংশে চলে আসছি। কিছুক্ষণ পরে দেখি যে অনেকগুলা কালো বিড়াল আমাদের পায়ের সামনে দিয়ে হাঁটতেছে।
একদম কাছে চলে আসে। যখন কাছে চলে আসে তখন আমরা থেমে যাই, হাঁটাটা বন্ধ করে দিই। তো আবার যখন একটু দূরে যায় আবার হাঁটার চেষ্টা করি। এর মধ্যে আমার খালাতো ভাই যেটা ইউকে থেকে আসছে, সে খুব দুষ্ট ছিল। সে কি করছে, একটা বিড়ালকে লাথি দিয়ে দিয়েছে। তো বিড়ালটা অনেক দূর, একদম ধান ক্ষেতের মধ্যে গিয়ে ছিটকে পড়ছে। এরপরে আমরা ওকে চিল্লাচিল্লি করছি যে এটা খারাপ হতে পারে, বিপদ হতে পারে। তো দিয়ে দিচ্ছে, তো আর কি করার। তো আমরা স্বাভাবিকই ছিলাম, ওই বিষয়টা আমরা বুঝতে পারিনি যে সে আসলে বড় একটা ভুল করে ফেলছে বা এফেক্টে যে চলে আসবে খুব তাড়াতাড়ি, এরকম কিছু আমরা চিন্তাও করিনি। হাঁটতেছি হঠাৎ করে শুনি আপনার ধান ক্ষেতের দুই পাশেই অনেকগুলা বাচ্চা, মহিলা, কথা। বাট ওটা মানে মনে হচ্ছে যে রাস্তার আশপাশ থেকে কথা শোনা যাচ্ছে। ওই ঘটনার পরেই, ওই ঘটনার প্রায় 15-20 মিনিট পরে বাকি বিড়ালগুলো তখন, বাকি বিড়ালগুলো যেগুলো ছিল দুই পাশে ছড়িয়ে গেছে, দুই পাশে ছড়িয়ে গেল, রাস্তার দুই পাশে দিয়ে চলে গেল। আচ্ছা আচ্ছা। এর মধ্যে অনেকগুলো বাচ্চার আওয়াজ আসে, অনেক মহিলার আওয়াজ আসে, কিন্তু বোঝা যায় না, আওয়াজটা বোঝা যায় না, যেমন ফিস 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 টাইপের কথা বলে। তো এটা স্পষ্ট যে বাচ্চা এবং মহিলার আওয়াজ ছিল। এবং আরেকটা জিনিস আমরা তখন ফলো করি, হাতে আমাদের টর্চ ছিল, টর্চ দিয়ে চতুর্দিকে দেখি, এবং ধান গাছগুলো আপনার সর্বোচ্চ যদি হয় 1 থেকে 1.5 ফিট উঁচু হবে। এতটা উঁচু না যে কোনো একটা জিনিস লুকিয়ে থাকবে বা একজন মানুষ লুকিয়ে থাকবে, এরকম ছিল না। তারপর আমরা হাঁটতেছি, আবারও হাঁটা শুরু করলাম। অনেক দূরে দেখা যায় যে কিছু প্রাণী বা কিছু জিনিস আসে, হাইটা বা দৌড়ে আসতেছে, বাট আমাদের কাছে আসে না, দূর থেকে আবার চলে যায়। অনেকগুলো লাইটের মতো মনে হয়। অনেক সময় যে গ্রামে দেখবেন প্রদীপ জ্বলে, কেরোসিন বা অন্য কোনো জিনিস দিয়ে এগুলো জ্বালানো হয়, এগুলোর মতো দেখা যায়, হঠাৎ জ্বলে উঠে আবার নাই। তো এরকম হাঁটতেছি আমরা অনেক জায়গা আরো পেরোলাম। মনে হচ্ছে ঠিক মাঝামাঝি যখনই আমরা চলে আসি, তো ওই যে আমার যে খালাতো ভাইটা, ও ছিল পেছনে, মানে যে বিড়ালকে লাথি দিয়েছিল, হঠাৎ করে তাকে যেমন উড়িয়ে নিয়ে গেল। ধরেন আমরা যে রাস্তাতে ছিলাম ওই রাস্তা থেকে 10-15 ফিট ক্ষেতের মধ্যে নিয়ে ফেলে দিল। ক্ষেতটা ছিল স্যাঁতস্যাঁতে, মানে সামান্য কাদা, সামান্য পানি খেলে বা পিছলা, এত দূর গিয়ে পড়ার কথা না। কমও যদি হয় 10 ফিট, বা কেউ ধাক্কা দিলেও এত দূরে গিয়ে পড়বে না স্বাভাবিক। তো গিয়ে ওর চিৎকার দিছে, খুব জোরে চিৎকার দিছে। আমরা সবাই দৌড়ায় গেলাম এবং আমাদের কাদা টাদা পড়ছে, ওরে টানছি, ওরে আমরা তিনজন মিলে টেনে তুলতে পারতেছি না। লাগে মনে হচ্ছে যে ওর পায়ের কিছু অংশ মাটির নিচে দেবে গেছে। যাই হোক, খুব কষ্ট করেছি, সুরাডুরা আমরা সবাই পড়লাম। একটা পর্যায়ে ওকে আমরা তুলে নিয়ে আসি, পাশে একটা ডোবা ছিল, ডোবাতে পানি দিয়ে ওকে শরীরটা ধুয়ে নিয়ে আমরা হাত পা ধুই। যখনই আমরা ধুইতেছি ও বলতেছে আমি তো পা আমার কাঁপতেছে। আমার বলছে তো ঠান্ডা, শীতের সিজন ছিল, এর জন্য হয়তো ওর পাটা কাঁপতেছে। এবং আমাদের শীত লাগতেছে না, কারণ আমরা যে ওকে টানতেছি, পরিশ্রম করছি, আর শীতের ফিলিংসটা নিয়ে গেছেন। আর শীতের ফিলিংসটা তখন আসতেছে না, ও বিপদে পড়ছে, ওরা টাইনা তুলি, এই জিনিসটা আমাদের মাথায় কাজ করতেছে। তারপর ওর পাটা ধোয়াইলাম, জুতা টুতা ছিল ওইগুলো ফেলে দিছি, আমরা হাত মুখ ধুলাম। ধোয়ার পরে সে একেবারেই হাঁটতে পারে না এবং বলতেছে যে আমার ডান পাটা মনে হচ্ছে যে তোমার সাথে নেই, পা যে আছে সে এটা ফিলই করতে পারতেছে, কোনো ফিলিংস নেই যে ডান পায়ে আমরা দৌড়ি, সে অনুভূতি হারিয়ে গেছে ডান পায়ে একদম। এসব করে দুপাশ দিয়ে দুজন দৌড়ি, আর আরেকটা বাইরের হাতে লাইট, ও সামনে থেকে লাইট দিতে টর্চ মারতেছে। অনেক দূর নিয়ে আসার পরে আমরাও কাহিল হয়ে পড়ি। আর কেন জানি মনে হচ্ছে যে আমরা একই জায়গায় ঘুরতেছি, যে রাস্তার এই দিক থেকে একবার হাঁটি, তারপর আবার ঘুরে এদিক দিয়ে আসি। মানে এটা আমরা বুঝতেছি কোনো একটা সার্কেলে আটকে গেছি, কোনো একটা জায়গায় আমরা শুধু হাঁটতেছি, কিন্তু মানে এখন গন্তব্যে পৌঁছতে পারতেছি না, এদিকে যাচ্ছি হাওড়ের, না এদিকে আসতেছি। কিন্তু এটা আমরা বুঝতেছি যে আমরা একটু সামনে গিয়ে আবার ঘুরতেছি, পেছন থেকে আবার ঘুরতেছি, এটা বুঝতেছি আমরা। সামনে যাচ্ছে মানে খুব বেশি সামনে এগোতে পারতেছি না, আবার খুব বেশি পেছনে যেতে পারতেছি না। তারপর অনেক হাঁটার পরে হঠাৎ ফজরে আজান শুনলাম। ফজরে আজান যেটা বুঝতে পারছি, আজান শোনার পরে মনে হলো যে হঠাৎ পরিবেশটা খুব শান্ত, ঠান্ডা, এরকম ওই ধরনের ফিসফিসানি আর নেই। এবং আরেকটা তখন যেটা সমস্যা হয় যে আমরা যারা ছিলাম আরো 3 জন স্বাভাবিক, তখন আমরাও সুস্থ হয়ে পড়ি, আমরা একদম কাহিল, আমরা মানে ক্লান্ত হয়ে আর উঠতেই পারতেছি না। দাঁড়াবো তো দূরের কথা, ওই গাছের মধ্যে আমরা বসে যাই। আর গ্রামে আপনি দেখবেন সুমন ভাই যে সকালে যখন আপনার জমি চাষের সময় হয়, লোকজন কৃষক যারা আছে সবাই মাঠে যায়, খুব ভোরবেলা যায়। হঠাৎ করে দেখি আমরা একজন লোক আসতেছে, গ্রামের লোক তো, আপনি এই পাতার বিড়ি এগুলা খেয়ে তারা শীতের মধ্যে আসতেছে। তো এসে দেখে আমরা 4 জন এখানে শুয়ে আছি। আমাদেরকে জিজ্ঞেস করলো বাড়ি কই, আমরা বললাম। আর আমার মামা ওই এলাকার পরিচিত লোক ছিল, বললাম যে আমরা ওই ওনার বাড়িতে, ওনার বাগিনা, ওনার ভাতিজা। তো উনি জিজ্ঞেস করলো যে কি হয়েছে।
আমরা ঘটনাটা খুলে বললাম। তো উনি আরো কতক্ষণ অপেক্ষা করার কয়েকজন লোক আসছে, লোক আসার পরে আমাদেরকে সবাইকে নিয়ে মামার বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যে খালাতো ভাই যেটা বিড়ালকে যে লাথি মারছিল তার পা ওই অবস্থাতেই আমরা দেখছি একটা পা শুকিয়ে যাচ্ছে একদম একদিনের মধ্যেই, এবং তার পায়ের ঘন্টার উপরে যে কিছু একটা ধরে ওকে টান দিয়ে নিয়ে গেছে, কালো, হ্যাঁ কালো এবং লাল ছাপ পড়ে আছে, এবং এমন চাপ যে পড়ছে ওটা ওর ওই জায়গা থেকে মাংস সরে গিয়ে হাড়ের সাথে একদম লেগে গেছে। তারপর কি মানে ওইভাবে শুকাতে থাকে, এই অবস্থাতে তার শুকাতে থাকে। এবং আশেপাশের কিছু বড় আলেম ছিল আমাদের, মানে মামার বাড়ির, ওনারা আসে, ওনারা এসে আপাতত তখন ওই পানি টানি পয়রা দেয় যাতে স্বাভাবিক আমাদের জ্বর টর না আসে বা অন্য কোনো ক্ষতি না হয়। তোকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, যেহেতু সে ব্রিটিশ নাগরিক, বাংলাদেশ থেকে আর কোনো চিকিৎসা তার হয় নাই। ওকে সে ইউকেতে চলে যায়। ইউকেতে চলে যাওয়ার পরে এখন পর্যন্ত অনেক বছর হয়ে গেছে ওইভাবেই আছে, মানে ইমপ্রুভ হয় না, কোনো ইমপ্রুভ নেই, এবং ওই দাগটা তার এখনো আছে। মানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সেই দাগটা এখন। আরেকটা হচ্ছে যে মানে যেই দিন এই ঘটনা ঘটেছে ওই দিন থেকে শুকানো শুরু হয়ে, মানে শুকানো শুরু হয়ে গেছে। মানে হঠাৎ, আমি জানি না এটার মধ্যে কোনো কোইন্সিডেন্সও থাকতে পারে, এমনও হতে পারে যেমন কোনো রোগ হঠাৎ করে হয়তো বা কোইন্সিডেন্টলি ওই দিনই সেই ওই রোগে আক্রান্ত হয়েছে। কিন্তু রোগ আক্রান্ত হলে আমরা যতটুকু জানি ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো চিকিৎসা পাওয়া যায়, ভালো চিকিৎসা সে পাচ্ছে এবং পেয়েছে, তারপরেও এটার কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। তো ওইখানে ডাক্তাররা যেটা বলছে, রোগের নাম আমার মনে নেই, বলছে যে এগুলা নাকি কয়েকশো কোটি লোকের মধ্যে একজনেরও হয় না। আচ্ছা, আজবে যেটা নিয়ে কোনোদিন গবেষণাই হয় নাই, এরকম একটা রোগ বলছে। ওকে, যাই হোক, এই জন্যই তো রাতের বেলা অনেকেই নিষেধ করে থাকে বিভিন্ন পশু পাখির উপর। এবং আরেকটা জিনিস বলে, যে বিড়ালগুলা ছিল খুবই কালো, মানে কালো তো একরকম কালো আমরা বুঝি, অ্যাবনর্মাল অন্য টাইপের কালো, যে স্বাভাবিক কালোর থেকে একটু আলাদা। এই জন্যই মানুষজন চোখগুলো ছিল লাল, রাতের বেলা এমনিতেও বিড়াল গুলো খুব লাল ছিল। চোখ লাল থাকতে পারে, যে হয়তো আলো টর্চ ছাড়াই যে আমরা বিড়ালের চোখ দিকে তাকাইছি, খুবই লাল, একদম লাল, মনে হচ্ছে যে চোখে রক্ত মাখা চোখের এরকম। আমি জানি যে যারা ডর শুনছে এই মুহূর্তে তারা অনেকেই অনেক কিছু লজিক দেওয়ার চেষ্টা করছে। অনেকে হয়তো বলছে যে এটা আসলে তেমন বিশ্বাসযোগ্য কোনো কিছুই না, বিড়ালের চোখে এই হতে পারে, ওইটা এটা হতে পারে। আমি আপনাদের সাথে আমিও একমত, এবং আমি সেই সাথে আমি আমার যে গেস্ট আছে আমি তার সাথেও একমত। কারণ হচ্ছে যে ওই সিচুয়েশনে যদি আপনি যে ফেস করেন, আপনি যদি একটা নর্মাল বেড়ালও দেখেন, আপনার কাছে মনে হতে পারে এটা ভিন্ন কোনো কিছু। আসলে ওই সিচুয়েশনে না গেলে হয়তো বা আপনি বুঝতে পারবেন না। তো এনিওয়েজ, তো মাহবুবুর রহমান ভাই, আমাদের সময়ও প্রায় শেষ দিকে চলে আসছে, এবং আরো কিছু ঘটনা আপনার কাছে আছে আমি জানি। সেও কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা শুনতেছে। আমি তাকে বলছি যে এবিসিডি রেডিওর এই যে আপনার এটা শেয়ার করা হবে আপনার ঘটনা, যদি ইউকে থেকে উনি শুনে থাকে, আমরা দোয়া করি অ্যাপসের মাধ্যমে সে শুনতেছে। রাইট, অ্যাপস এর মাধ্যমে শুনছেন। আমরা দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এবং আর যেন এই ধরনের কোনো দুর্ঘটনার মধ্যে আপনি না পড়েন, সেই সাথে সেই দোয়াও করি। এবং সেই সাথে যারা শুনছে আজকে, তারা যেন এই ধরনের ভুল তাদের দ্বারা হঠাৎ করে নিজের অজান্তেই না হয়ে যায়, সেটাও আমরা মানে সবার কাছে রিকোয়েস্ট করব। তো আজকে সময়ের স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে, এবং আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। আজকের মতো বিদায় নিতে হবে। ওকে, দুইজনের ঘটনাই শুনলাম আজকে, এবং কি বলবো যে আমার কাছে কিন্তু দুজনের ঘটনাই বেশ ভালো লেগেছে। কিছু কিছু ঘটনা আপনাদের কাছে মনে হতে পারে খুবই সাধারণ কিছু ঘটনা, কিন্তু এই ঘটনাগুলোই বলবো যাদের সাথে ঘটে যায়, যখন এই সিচুয়েশনটা কেউ ফেস করে তখনই সে বুঝতে পারে যে আসলে এই ঘটনাগুলি কত ভয়ঙ্কর রূপে আপনার সামনে এসে ধরা দিতে পারে। তো যাই হোক, তাদের ঘটনার বিশ্লেষণে আর না যাই, এবার সরাসরি আমি স্পটের ঘটনায় চলে আসি। নারায়ণগঞ্জের এই বাসাটিতে কেন আজকে আমরা চলে এসেছি, এই বাসাটিতে আসার উদ্দেশ্য হয়েছে, এই বাসাটি গত প্রায় 1-1.5 বছর ধরে মানে ফাঁকা রাখা হয়েছিল, এবং কারণ আসলে এই জন্য ফাঁকা রাখা হয়েছিল, বাড়ির মানুষজন কম ছিল এবং অনেকেই বিভিন্ন জায়গায় থাকে, মেম্বার খুব কম ছিল। তো একটা রুম প্রায় অলমোস্ট মানে পড়েই থাকতো এভাবে। তো হঠাৎ যেটা হয় যে 1-1.5 বছর পরে যখন এরা রুমটা ইউজ করা শুরু করে, তখনই আসলে প্রবলেম শুরু হয়। তখন তারা বুঝতে পারে যে আসলে এই রুমের মধ্যে তারা যেটা ভেবেছিল যে পরিত্যক্ত
অবস্থায় রেখেছে, আসলে এটা পরিত্যক্ত অবস্থায় নেই, এখানে কোনো কিছুর এক্সিস্টেন্স রয়েছে। আগে হয়েছে কি, যেটা মাসে হয়তো একবার দুবার এই রুমের মধ্যে আসা হতো, অনেকটা স্টোর রুম বানিয়ে ফেলেছিল এই রুমটাকে। তো যখনই তাদের দরকার পড়ে এবং এটাকে থাকার উপযোগী করে, তখনই আসলে তারা প্রবলেমটা টের পায়। এবং এমন হয়েছে এখান থেকে 2 জন অসুস্থ হয়ে গেছে, রাতের বেলা তারা উঠে যেতে বাধ্য হয়েছে, বিভিন্ন শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন নিয়ে তারা ফিরে গেছে। এবং গত 2-3 মাস ধরে আপাতত এটা এই অবস্থায় রয়েছে। এবং যেটা করা হয়েছে, এই রুমে যারা আছি আমরা, তারা কিন্তু দেখতে পাচ্ছি এই রুমের বিভিন্ন কর্নারে বিভিন্ন সূরা লিখে লাগিয়ে রাখা হয়েছে। এবং বাইরে যখন আমরা ঢুকছি আমাদেরকে দেখানো হয়েছিল যে একটা তাবিজও ঝোলানো রয়েছে। তো যাই হোক, আমরা চেয়েছিলাম যে এই পুরো জিনিসটা একটু ভিডিও করে বা ছবি তুলে আমরা ফেসবুকে দিই, কিন্তু ওনাদের প্রবল আপত্তি ছিল এই বিষয়টাতে। এবং আসলে এই কন্ডিশনের উপরেই কিন্তু আমরা সুযোগ পেয়েছি এখানে আজকে ডর ধারণ করার। তো আমাদের মনে হয় আসলে ছবিগুলো দেওয়ার চেয়ে আমার মনে হয় ঘটনাগুলো সবার সামনে তুলে ধরাটা অনেক ইম্পর্টেন্ট। এবং আজকে এই জিনিসটা এই জন্য নিয়ে এসেছি, আমরা পুরো টিম এখানে এসেছি যে আমরা আসলেই যেন আমাদের ঘর বাড়ি যদি সম্ভব হয় এইভাবে পরিত্যক্ত অবস্থায় ফেলে না রাখি। এবং আমরা জানি যে টানা বেশ কিছু সময়, খুব সম্ভবত এটা 3 মাস বা 6 মাস এরকম, যদি কোনো আপনার ঘর বাড়ি টানা পরিত্যক্ত অবস্থায়, একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, অর্থাৎ আনইউজড অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেখানে কোনো কিছুর অস্তিত্ব আসলে আপনার অগোচরেই জানান দিতে শুরু করে। এবং সেই জিনিসগুলি হচ্ছে অশরীরী বা জিন বা যে কোনো কিছু আমরা বলি না কেন। তবে আপাতত এই বাসিন্দারা বলেছে যে গত 10-15 দিন ধরে তারা তেমন কোনো কিছু সিমটম পাচ্ছে না। তারপর এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি, বিভিন্ন হুজুর দেখিয়েছে, কবিরাজও নিয়ে এসছে। তো হোপফুলি হয়তো বা এটা আস্তে আস্তে ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে, এমনটাই তারা বিশ্বাস করছে। এবং আমরাও সেটা বলতে চাই, এটাই ঘটুক। তো যাই হোক, এই ঘটনার সাথে সাথেই আমরা আসলে আজকে স্পট থেকে বিদায় নিচ্ছি। আমি, লোবান এবং আমাদের 2 জন অতিথি সহ স্পট থেকে বিদায় নিচ্ছি। স্টুডিওতে কিছুক্ষণের মধ্যেই আবার ডর ট্যারট সেগমেন্ট নিয়ে আরজে কিবরিয়া এবং রেজা ভাই আপনাদের সাথে যোগ দেবে স্টুডিও থেকে। সামনের বৃহস্পতিবার যেহেতু ঈদের সময়টা পড়ে যাবে এবং ঈদ সামনে চলে এসছে, তো অগ্রিম আমি একটু সবার পক্ষ থেকে, আমাদের ডরের পক্ষ থেকে আপনাদেরকে ঈদ মোবারক দিচ্ছি, ঈদ মোবারক জানিয়ে রাখছি। এবং যারাই গ্রামের বাড়ি যাচ্ছেন, নারীর টানে ছুটে যাচ্ছেন, একটু সাবধানে যাবেন, কারণ এই সময়টাতে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। সো আমরা চাইবো যে একটু যতটুকু সম্ভব সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সুমনের জার্নি এখানেই শেষ হবে, কিন্তু সুমন আমাদের সঙ্গে আছে। 12টায় ডরের পুরো পরিবারকে নিয়ে আমরা যোগ দেব ট্যারট কার্ড স্পেশাল সেগমেন্টে। 5 মিনিটের বিরতি এবং স্পেশালি থ্যাঙ্কস সুমন ও লোবানকে আজকের এই 2টি ভৌতিক ঘটনা আমাদের সামনে হয়ে তুলে ধরবার জন্য। ফিরছি ঠিক রাত 12টায় স্পেশাল সেগমেন্টে। ডর। ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর। প্রিয় শ্রোতা, বৃহস্পতিবারের রাত এবং শুক্রবার পড়ে গিয়েছে। আজকে 23 তারিখ, পবিত্র রমজানে যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আমাদের জন্য বসে আছেন এবং যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, রাত পোহালে আসলে ঈদ, মাত্র 2 থেকে 3 দিন। এরকম একটি সময়ে ডরের এরকম একটি এপিসোড নিয়ে, স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়ে গিয়েছি। আমার সঙ্গে রয়েছেন রেজা ভাই। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে। এবং বরাবরের মতোই আমিও থাকবো, কথাবার্তা হবে, পাশাপাশি আপনাদের মেইলগুলো পড়বো। আজকে সে অর্থে গেস্ট নেই, কারণ রেজা ভাই সবসময় বলেন আমাকে যে তাকে কথা বলার সুযোগ দেওয়া হয় না, এবং সে অনেক কিছু বলতে চেয়ে বলতে পারে না। তো ঠিক আছে, আজকে রেজা ভাই বলবেন, আমরা সবাই শুনবো, আর পাশাপাশি আপনাদের মেইলগুলো আমরা পড়বো। তো রেজা ভাই, আমরা আপনাকে দিয়ে শুরু করবো নাকি মেইল দিয়ে শুরু করবো, কোনটা? আমি স্টার্টিং একটা স্টোরি, আমার আসলে এই বলবো 16-17 বছরের অভিজ্ঞতা থেকে আমার লাইফে অনেক স্টোরি হয়েছে আর কি। স্টোরি আসলে স্টোরি না, আমার সাথে ঘটনা ঘটে গেছে। এর মধ্যে কয়েকটা ঘটনা বলতে যাচ্ছি। এই ঘটনা সুনামগঞ্জে আমার সাথে যে ঘটনাগুলো ঘটছে, যেগুলো কখনো কাউকে বলি নাই আসলে, কারণ বলার মতো পরিবেশ ছিল না। আমি কাকে বলবো? আমি অলরেডি আগে অনেকবার বলা হয়েছে যে সুনামগঞ্জে আমি ছিলাম, ওইটাই আমার জন্মস্থান। আমার একটা রুম ছিল ছোট, রুমের পাশে
কবুতর থাকতো, মানে রুমের ভিতরে না বাইরের দিকে কবুতর থাকতো, আর কবুতরের সাউন্ড আমি শুনতে পারতাম। আমি সবচেয়ে ভয় পাইতাম বজ্রপাতকে ছোটবেলায়। আকাশে যখন বজ্রপাত হতো আমি খুব ভয় পেতাম। তো আমার খুব শখ লাগলো যে আমি জিন আনবো। আমি বাজারের বই আছে সুলেমানি কিতাব, অমুক তমুক, তাবিজের কিতাব, এগুলো কিনে আইনে পড়তাম। ছোটবেলায় সবাই এগুলো করে, তো কিনে আনতাম, এসে দেখতাম যে জিনের বাসাকে হাজির করা, তদবির, অমুক তমুক সব ভুয়া। তো একটা স্পষ্ট হাদিস এবং কোরআনে বলা আছে যে জিন আনা বা জিনকে হাজির করা, জিনকে বশ করা, জিনকে গোলাম বানানো, এগুলো সম্পূর্ণ হারাম। কারণ হচ্ছে নবী বলেছেন যে কোনোদিন তোমরা গোলাম যদি মুক্ত করে দাও, এটা বিরাট সওয়াবের কাজ। তো জিনও একটা মানে মাখলুক বলা যায়, সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। সেটাকে তুই একটা গোলাম বানায় রাখবেন সারা জীবন, তারও তো একটা জীবন আছে, সেটা কখনো মানা যায় না ব্যাপারটা। এই জন্যই এটাকে হয়তো নিষেধ করা হয়েছে। আমার খুব শখ হইলো যে আমি জিন হাজির করবো। তো তদবির মধ্যে সব পড়লাম, লাভ হয় না, কিন্তু ভয় পাই, না জানি কোন সময়, না জানি কখন চলে আসে, কি হয়। আমি ভয় পেতাম যে হয়তো আজকে আসবে, আজকে শেষ দিন, 21 দিনের আজকে লাস্ট দিন, 20 দিন আসে নাই, আজকে 21 দিন, আজকে হয়তো আসবে। কিছুই হইতো না। এগুলো তো শিরকে মানে ভরপুর, হয়তো আল্লাহ আমাকে যদি মাফ করে দেয়। তখন আমি ছোট, বুঝ না বুঝে করতেন। তখন একটা শখ যে আমি জিনে, একটা বন্ধু আমার জিন থাকবে। তারপরে স্টাডি শুরু করলাম। আমরা জানি যে কোরআনের মূল কপি লাহ মাহফুজে আছে, যেটা কখনো অবিনশ্বর, আল্লাহর বাণী, শেষ হবে না। পৃথিবীর ইস্তাম্বুলে যেটা আছে আমরা জানি, মানে যেটা হজরত ওমর, মানে অনেকগুলো কপি হয়েছিল, সবগুলোকে আগুনে পোড়া দেওয়ার পর একটা কোরআন রয়ে গেছে, যেটা ইস্তাম্বুলে ওখানে মিউজিয়ামে আছে। কেন কথা বললাম? কারণ হচ্ছে যে সহি ভাবে যদি আমরা কোনো কিছু চাই আল্লাহর কাছে, আল্লাহ সেটা দিবে আপনাকে। কারণ আল্লাহ ফেরাউনকেও সেই শক্তি দিছিল। ফেরাউন বৃষ্টি বর্ষিত হোক বললে বৃষ্টি চলে আসতো। সে নিজেকে খোদা বলতো। সে আল্লাহকে বলছিল যে আল্লাহ আমাকে তুমি দুনিয়াতে খোদা বানায় রাখো, আমার আখিরাতে আমি চাই না। আমি তখন নিজে যতটুকু শিখছি সেভাবে আমি তদবির শুরু করলাম, জিনানার। তো আমার মনে আছে এখনো 15 দিন হয়েছে, 15 দিন আমি তদবিরটা করছি। তো যত দিন যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমার শক্তি লোপ পাচ্ছে, মানে শক্তি আমার কমে যাচ্ছে দিন দিন। আমার কাছে মনে হচ্ছিল এরকম। আর আমার কাছে মনে হচ্ছিল যে আমি মানসিক ভাবে উইক হয়ে যাচ্ছি, মানে পাগল হয়ে যাচ্ছে, এরকম একটা ফিলিংস। ঘুমালাম রাত্রেবেলা, 15 দিনের দিন। সুনামগঞ্জ কিন্তু মেঘালয়ের পাশে, এখানে প্রচুর বৃষ্টি বাসায় শুরু হলো। বৃষ্টি রাত্রেবেলা, ঝুম বৃষ্টি আর বজ্রপাত। আর বজ্রপাত আমি ভয় পাই। যখনই বজ্রপাত হচ্ছে আমার জানলা আমি খুলে ঘুমাইতাম। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, যারা এই মুহূর্তে শুনতে চাইছেন, আমাদের নবী বলেছেন যে তোমরা একা শুবানা আর দরজা জানলা খুলে শুবানা, নিষেধ করা হয়েছে। মানে হারাম না, কিন্তু অপছন্দনীয় কাজ। তোমরা দরজা জানলা খুলে, ঘর খোলা রেখে ঘুমাবা না। অনেকে কিন্তু ঘুমায়, গ্রামে দেখবেন দরজা জানলা খুলেই ঘুমায় গরমের কারণে জন্য। আমি কিন্তু জানলা খুলেই ঘুমাতাম, কারণ খুলে ঘুমাতাম গরমের জন্য, আসলে মশারি টাঙ্গাইতাম। তো বজ্রপাত যে হচ্ছে, বজ্রপাতের আলোতে আমি দেখতে পাচ্ছি জানলার বাইরে, জানলার রড থাকে লম্বা লম্বা রড, ওই রডের বাইরে একজন লোক দাঁড়ায় আমাকে দেখতেছে। তখন আমার কাছে মনে হয়েছে এটা ছায়া। যতবারই বিজলি চমকাচ্ছে ততবারই আমি দেখতেছি একটা ছায়া দাঁড়িয়ে আছে। তখন আর মোবাইল ছিল না, কিন্তু তখন টর্চ লাইট নিয়ে ঘুমাইতাম, ওই যে বড় বড় টর্চ লাইটটা আমি বাড়ি থেকে নিলাম, লাইটটা মারলাম, মেরে দেখি একটা বস্তা ঝুলতেছে, একটা বস্তা জানলার মধ্যে ঝুলতেছে আমার বাইরের দিক দিয়ে। কিন্তু জানলার মধ্যে ফিক্স না, এটা বাইরে একটা রশি ছিল, দড়ি ছিল, তখন ঝুলতেছে। তো আমি বুঝলাম যে এটা একটা অবয়ব, বস্তার অবয়ব, এটা এই জন্য হয়তো বা মানুষের মতো লাগতেছে। আমি আবার ঘুমাই গেছি, আবার বজ্রপাত হচ্ছে, আবার ঘুমিয়ে গেছে আমার। যতবারই বজ্রপাত আমি দেখতেছি ততবার দেখতেছি ওই যে বস্তার যে জায়গাটা, ওইখানে আবার লোক দাঁড়িয়ে আছে। আবার লাইট মারলাম, দেখি বস্তা নাই। তখন আমি ভয় পেলাম যে না, বস্তা নাই। তো আমি দৌড়াদৌড় করে ঘুমাই গেছি। আমি ঘুমের মধ্যে দেখতেছি যে বিরাট একটা সাপ আইসা আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে। ঝাঁপাইয়া পড়ে সে বলতেছে, তুই আমাকে ডাকছ, আমি আসছি, আমি তুই কি করবি কর। আমি স্বপ্ন দেখতেছি কিন্তু ব্যাপারগুলা। আমি আমার জগৎ থেকে বাইরে আসি তোর ডাকার জন্য, এখন তুই কি করবি আমার দিয়ে বল। জিনদের নিয়েও কিন্তু এরকম একটা, আমি কিছুদিন আগে এরকম একটা পড়ছিলাম যে জিন আসলে 3 রকমের হয়। একটা টাইপ আমি বুঝতে পারিনি ইংরেজিটা আসলে কি বলা হচ্ছিল। দুইটা আমি ডক্টর ফিলিপস এর ভিডিওটা আমি দেখলাম। তো উনি যেটা বললেন যে একটা হচ্ছে যারা সবসময় আকাশে ওড়ে, আরেকটা হচ্ছে যারা কুকুর এবং সাপের অবয়বে থাকে। কুকুর এবং সাপের অবয়ব নিতে পছন্দ করে, বা তারা সব অবয়ব নিতে পারে। পশু পাখিরা সাধারণত এই দুটো অবয়ব তারা নেয় বেশি। আরেকটা প্রকার বললো আমার টিভি প্রকার হচ্ছে তারা শুধু ঘুরে ফেরায়, তারা কোনো কিছু উড়েও না, কুত্তা বিলের রূপ চেহারা নেয় না, তারা ঘুরে ফেরে, সারাদিন ঘোরাফেরা করে। এটা আরেকটা প্রকার। যে আসছে হয়তো বা সে ভালো জিন, কারণ জিনরা কথা মিথ্যা বলে। আমরা মানুষরা মিথ্যা কথা বলি, বা জিনদের ক্ষেত্রে কিন্তু মিথ্যাবাদী বেশি। কারণ আমরা জানি জিনরা কিন্তু একসময় দায়ী হয়েছিল, মানে তারা মনুষ্য ইসলামের কোরআন শ্রবণ করার পর তার ইমান আনছিল একদল জিন। তো সাপ দেখলাম সকালে, আমি তো ঘুম থেকে উঠিনি, আর সকাল সারাদিন গেল। তো সারাদিন আমার কাছে কেমন জানি দুর্বল মনে হচ্ছে। তখন আমার স্পষ্ট মনে আছে আমার একটা টেবিল ছিল, ছোট টেবিল, যেটা আমাদের টেবিল টেনিস খেলতাম। কেমন যেন আমার রাগ উঠছে না, কি হয়েছে জানি না, আমি বাম হাত দিয়ে টেবিল উঠায় ফেলে দিয়েছি ফিকা দিয়ে। ওই সময় এটা অনেক বছর আগে কথা, 2000 সাল। তখন মোবাইল আসে না, তখন আমি মেট্রিক পরীক্ষা দিই, তাহলে 17 বছর আগে ঘটনা। টেবিলটা আমি ফিকা দিয়ে ফেলে দিই। তখন আমি চিন্তা করেছি যে আমার শরীরে শক্তি কেমনি আসলো। তখন আমার কাছে মনে ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা, তাইলে আমার জিন চলে আসছে আমার বাসায়। তো আমি খুব খুশি, আমি বন্ধু পাই গেছি, আমার তো বন্ধু চলে আসছে, আমার সাথে জিন থাকবে। রাত্রে ঘুমাইছি,
তখন আমি দেখতে বড় বড় পশু পাখি আইসে আমাকে ধরতেছে, গন্ডার, সবাই কথা বলতেছে মুখে, তুই আমাকে ডাকতে, আমি আসছি, কি করবি কর, এই কথা বলা শুরু করছে। তারপরে আমার লাইফে একটা চেঞ্জ শুরু হলো। আমি কিন্তু জিনকে সরাসরি দেখিনি, মানে ও দেখতে কেমন বা কি, সরাসরি ঘুম থেকে উঠে জিন এসে দাঁড়ায় সামনে, তখন আমার লাইফে অনেক চেঞ্জ শুরু হলো। দেখা গেল আমি অনেক কিছু বলে দিই, কিন্তু আমি বলবো না যে এই যা আমি আমার দ্বারা হয় এগুলো কিনো কিছু আমার পক্ষে সম্ভব, সবই আল্লাহর ইচ্ছা। তখন থেকে স্টাডি শুরু করি আমি প্যারানর্মাল জগৎ নিয়ে, বিজ্ঞান ভার্সেস প্যারানর্মাল, এটাকে বিজ্ঞানের যুক্তিতে কি বলা হয়। যদি বিজ্ঞান আমি চিন্তা করি তাহলে আমি ওই মুহূর্তে পাগল ছিলাম, আমি যা দেখছি তা পাগলামি ছিল। আর যদি প্যারানর্মাল দিয়ে চিন্তা করি তাহলে হয়তো বা কেউ তখন আসছিল 70 বছর আগে, যে যাইতে পারে নাই, আমারই কোনো ভুলের কারণে তাকে আমি আটকে ফেলছি। তো আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে সে তার স্থানে ফিরে যায়। কিন্তু আমি তাকে দেখি নাই, স্টিল এখনো আমি কোনো কিছু ফিল করি না যে আমার কাছে জিন আছে, ভূত আছে, আমি কোনো কিছু ফিল করি না। তো এটাই বলবো, এইসব আমল করা বা জিন আনার চেষ্টা করা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। যদি আল্লাহ আপনাকে কিছু দেয় তেমনি দিবে, চাইতে হবে। হযরত সুলাইমান আসলামের সাথেও ছিল, এবং প্রতিটা নবী রাসূলের সাথে কিন্তু ছিল, শয়তানও ছিল, ভালো মানুষ ছিল। মানে নবীর সাথে শয়তান থাকতো না, পারত না থাকতে, কারণ আল্লাহর বিশেষ মানুষ। সাহাবীরা ছিল, তাবেঈনরা, তাবেঈনরা, তারাও কিন্তু আমলদার ব্যক্তি ছিল। আমাদের আমল আর তাদের আমল কিন্তু এক না। তো এটাই বললাম যে এটা আমার একটা শুরু, আমার লাইফের শুরু এগুলো দিয়ে। তখন আমার কিউরিওসিটি বাড়ে যে আমি তাহলে ওই জগৎটা জানতে চাই। রেজা ভাই, অনেক ইন্টারেস্টিং বিষয় আমার কাছে মনে হলো। তবে আমরা সবসময় বলি যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, এসব কাজ কেউ বাসায় করবেন না। অল্প বিদ্যাই ছিল ভাই, এক্স্যাক্টলি। এবং হয়তো আপনার জন্য সেটা অনেক সময় ভালো হয়েছে, কিন্তু আমি বলবো যে অনেকের জন্য অনেক খারাপ হতে পারে, সুতরাং এটা না করাটাই ভালো। আর ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটা কথা প্রচলিত আছে, আপনারা নিশ্চয়ই জানবেন। আমি বলবো যে আমরা বলছি সেটা না, আপনারা নিজেরা খোঁজেন। এখন তো টেকনোলজি অনেক বেশি সহজ হয়ে গেছে, ইউটিউবে খোঁজেন, গুগলে সার্চ করেন, দেখবেন যে বড় বড় ধর্মীয় চিন্তাবিদ যারা আছেন তারা স্পষ্ট করেই বলেছেন যে ব্ল্যাক ম্যাজিকের প্রথম এবং পূর্ব শর্ত হচ্ছে ওরশিপ, যেটাকে বলে শ্রেষ্ঠত্ব, আল্লাহকে না মেনে শয়তানকে মানা। প্রথম যেটা করতে হবে, যে এটা নাউজুবিল্লাহ বলছি আমি বারবার, যে সৃষ্টিকর্তার জায়গাটাতে শয়তানটাকে বসানো এবং তাকে সিজদা করা, তাকে অনুসরণ করা, যেটা যে গুণ আল্লাহ কখনো মাফ করবেন না। 3টা শর্ত আছে, তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে এটা। আরেকটা শর্ত যেটা, প্রাণী জবাই করতে হয়, যেটা আপনি বোধহয় মাঝখানে একটা লাইভে বোধহয় বলছিলেন যে কোন একটা ট্যারট কার্ড নিয়ে বা কিছু একটা নিয়ে যে জবাই করা, মুরগিটা জবাই করা বা বিসমিল্লাহ বলে, ওটাও কিন্তু হারাম। হ্যাঁ, এবং ওটাও কিন্তু বিসমিল্লাহ না বললে কিন্তু ওটাও হারাম। বিসমিল্লাহ ছাড়া কোনো জবাই আমরা খেতে পারি না। কিন্তু আবার বলি দেওয়ার যে ব্যাপারটা, এটা জবাই না, আসলে বলি, এক কোপে মাথা হালকা করা, ওটা ব্ল্যাক ম্যাজিক করতে হবে। রাইট, ব্ল্যাক ম্যাজিকের মূল জিনিসটা যেটা বলতেছে, যে সেকেন্ডটা যেটা হচ্ছে যে ওটা করার সময় ওর মনে করতে হবে এটা শয়তানকে দেওয়া হচ্ছে। ওই জবাইটা দেওয়াতে আমরা যেমন কুরবানি দিতে কি করি, গরু কুরবানি দিচ্ছি নিজে খাওয়ার জন্য না, রাইট, কিন্তু আমরা কুরবানি দিচ্ছি আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ কি মাংস খাবে? খাবে না, আলটিমেটলি মাংসটা আমরাই খাচ্ছি, কিন্তু উদ্দেশ্য কিন্তু আল্লাহর জন্য। তখন এই বলিতে দেওয়া হয় শয়তানের জন্য। চিন্তা করে দেখুন তাহলে আপনি শয়তানকে কোথায় ভরাচ্ছেন। তৃতীয় শর্ত হচ্ছে, এটা বিভিন্ন ভাবে বিভিন্ন জনে করে থাকেন, বিভিন্ন রকম আছে। কেউ গ্রাফ আঁকান, কেউ ছক আঁকান, এবং নির্দিষ্ট কিছু ছক আছে শয়তানকে ডাকার জন্য। তো এই 3টা স্টেপ মেইনটেইন আপনাকে করতে হবে ব্ল্যাক ম্যাজিক করলে। তো এই কথাগুলো এই কারণেই বলতেছিলাম, কোন ব্যক্তি যদি জেনে শুনে কখনো ব্ল্যাক ম্যাজিক যে করে তার কাছে যায়, তাহলে সে শিরক করলো, এবং শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। ব্ল্যাক ম্যাজিক যে করে সেও গুনাহগার, যে সাহায্য নিচ্ছে সেও গুনাহগার। এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেক সময় তড়িৎ গতিতে অনেক উপকার পান অনেকে কিন্তু বলে যে গুনাহ হোক, আমি করবো, এটা বলে আরো গুনাহ হবে না, মনে করেন গুনাহটা সে মানে না, রাইট। কিন্তু ব্ল্যাক ম্যাজিক করার পর তার যে পরিবারে এফেক্টটা হবে, মনে করেন অস্থায়ী ভাবে একটা সমাধান সে পেলো, 7 দিন 10 মাস পর্যন্ত সে হ্যাপি থাকলো, এই 10 মাস পরে তার যে অবস্থা খারাপ হবে, এটার কখনোই ভালো হবে, একদম ফকির হয়ে যাবে, কারণ আল্লাহর রহমতে দরজা বন্ধ হয়ে যায় তার জন্য, কারণ সে তো শিরক করে ফেলেছে। সুতরাং ব্ল্যাক ম্যাজিক থেকে সবসময় দূরে থাকবেন, এবং কেউ যদি করতে চায় পরিবারের, তাকে নিবারণ করবেন, এটা কোনোভাবেই করবেন না। এবং এটা আমি বারবারই আমার ফেসবুকে স্ট্যাটাসে উল্লেখ করি, যদি কারো কাছে এই বিষয়গুলো নিয়ে সমাধানের জন্য যান, তাহলে দেখবেন যে তার ঈমান এবং আকীদা ঠিক আছে কিনা, যেটাকে আমরা বলি যে আসলে সে সৎ কিনা। এবং এটা কিন্তু অনেক সময় হতে পারে যে অনেক লোক যে হয়তো দেখতে হুজুরের মতো দাড়ি টাড়ি সবকিছু আছে, সেও কিন্তু এই জিনিসটা করতে পারে, মানে যে হুজুর বা সে আলেম বা দিনদার লোক, সেটা কিন্তু না। একটু খেয়াল রাখবেন আমল থেকে বুঝতে। তো এই কারণে এই জন্যই বলছিলাম যে আপনি যে সময়টাতে এই জিনিসগুলো করেছেন বা পড়েছেন, সেটা তো আপনি না বুঝে করেছেন, সে কারণে হয়তো আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আমি শিরক করি না, আমার স্পষ্ট মনে আছে, আমি কখনো আল্লাহর সমতুল্য পৃথিবীতে কাউকে করি নাই। না, এটা করা উচিত না, এবং এই ধরনের কথাবার্তা আমরা কখনো বলবো না। জিন আনার জন্য, জিন বশীকরণ জন্য যে আসল আমল আছে, সব কিন্তু শিরকি মতবাদ না, কিন্তু গুনার কাজ, এগুলো গুনার কাজ। আমি গুনাহ করছিলাম তখন, মানে তখন আমি স্কুলে যাই, জি, তখন আইফেলা চলতো টিভিতে, আলিফেলা, কি বা জ্ঞান আছে বোঝা, তখন আইফেলা দেখতাম। তো আইফেলা দেখে আমরা কিন্তু সবাই ছোটবেলায় যারা আইফেলা দেখছি টিভিতে, সবাই একটা আকর্ষণ তৈরি হতো, পরীক্ষা বাদ দিয়ে এটা দেখতাম। তখন থেকে আমার আগ্রহ যে আসলে তাহলে এগুলা কিভাবে আনা যায় বা এই ধরনের ব্যাপারগুলা।
আচ্ছা, আমরা বেশ কিছু মেইল পড়তে চাই যে ভাই আপনি মেইল পড়তে চান। আজকে মেইলগুলো শেষ দিকে পড়ি। আমি কিছু কথা বলতে আজকে আসছি। জি শিওর। দুদিন পরে ঈদ, চাঁদ দেখার উপর নির্ভর করে। আর সবাইকে আসলে আমার পক্ষ থেকে ঈদ মোবারক দিয়ে দিচ্ছি আমি। জি, আমাদের পক্ষ থেকে, পুরো ডট টিমের পক্ষ থেকে ঈদ ভাই ঈদ মোবারক দিচ্ছি সবাইকে। টিম লোবান ভাই, সুমন ভাই, সবার পক্ষ থেকে, রেডিও এবিসির পক্ষ থেকে ঈদ মোবারক আপনাদের সবাইকে। আচ্ছা, আমাকে একজন প্রশ্ন করছে যে জিন কি মানুষকে আসর করে কিনা। মানে এটা আপনি কোথায় প্রশ্ন করেছে আপনাকে? আমাকে ফেসবুকে প্রশ্ন করছে, ইনবক্সে। যে প্রশ্ন করছে সে একজন, দেখলাম তার প্রোফাইলটা জ্ঞানী লোক, তো তার বিশ্বাস হয় না যে জিন কাউকে আসর করতে পারে। এটার উত্তরটা যদি কেউ বলেন উত্তরটা। এটা তো উত্তর অবশ্যই আছে এবং এটা তো উত্তর হ্যাঁ হবে। আমি বললাম জিন আসর করে, প্রমাণ কি সেটা? আমি কিসের ভিত্তিতে বলতেছি সেটা? জিন মানুষকে আসর করে। ইভেন এমনও আছে জিন স্পর্শ করলে মানুষ পাগল হয়ে যায়। অনেক পাগল এরকম আছে, মানে মানসিক ভারসাম্য হারায় ফেলে। জিন আসলে মানুষের উপর ভর করতে পারে এবং নিয়ন্ত্রণ করতে পারে, এবং তার স্বাভাবিক জীবনের যে কার্যক্রম থাকে মানুষের সেটাকে ব্যাহত করতে পারে। এবং এটা বিশ্বাস করতে হবে, তবে ইসলামিক ভাবে বিশ্বাস করতে হবে। অবিশ্বাস যদি আপনি করেন জিন মানুষকে আসর করে, এটা অবিশ্বাস করলে ঈমান থাকবে, কিন্তু আপনি মুশরিক কাফির হবেন না। ওকে, হ্যাঁ সেটা বলছেন। জিন নাই এটা বিশ্বাস করলে সে মানুষকে আসর করে, সেটা কিছু প্রমাণ আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন শরীফে সূরা বাকারা 275 নম্বর আয়াতে, যারা সুদ খায় তারা তার ন্যায় দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। শয়তান কারা? শয়তান মানে জিন। এর মানে জিন স্পষ্ট করে মানুষকে পাগল বানাতে পারে। এখন যারা সুদ খায় তাদের শাস্তির অনেক ধরন আছে। জিন শয়তানের স্পর্শ দ্বারা মানুষের যেমন আধ্যাত্মিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়, তারা শারীরিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়। একটা ব্যাপার আমি আরেকটা জিনিস বলি, যুখরুফে আছে 36 নম্বর আয়াতে পাবে আপনারা, সেই আয়াতটা বলি বাংলায়। আর যে পরম করুণাময় জিকির থেকে বিমুখ থাকে আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করে ফেলি, ফলে সে হয়ে যায় তার সঙ্গী। এর মানে কিন্তু কি বোঝা যায়? শয়তান মানে জিন শয়তান মানুষের সঙ্গী হয়েও থাকতে পারে যারা আল্লাহর ইবাদত করে না, মানে শয়তান কিন্তু নট ভালো জিন, শয়তান। এরকম অসংখ্য আয়াত আছে। হ্যাঁ, আমি একটা জিনিস বলি, সূরা সাদের 41 নম্বর আয়াতটা বলি, আর স্মরণ করো আমার বান্দা আইয়ুবকে, যখন সে তার রবকে ডেকেছিল, শয়তান তো আমাকে কষ্ট ও আযাবের ছোঁয়া দিয়েছে। মানে হযরত আইয়ুব আলাইহিস সালাম, ওনাকে শয়তান রোগাক্রান্ত ছিলেন তিনি, শয়তান দ্বারা আযাব এবং কষ্ট পাচ্ছি। 18 বছর কিরায় কাটছিল এবং এটা সম্পর্কে আমি শুনেছি এরকম, আমি কোট আনকোট করতে পারবো না, যে পুরা শরীর ওনাকে পোকায় খাচ্ছে যখন শেষ পর্যন্ত জিহ্বায় চলে আসছে, তখন নাকি উনি সৃষ্টিকর্তাকে বলছিল যে আমাকে অন্তত তোমাকে ডাকার সুযোগটা দাও যাতে আমার জিহ্বায় পোকা না ধরে। আল্লাহ এতই খুশি হয়েছিল ওনার উপরে যে উনি সুস্থ হয়ে গিয়েছিলেন। যাই হোক, তো আপনি এটা কেন বললেন? মানে আয়াতগুলো কেন বললাম? এটা তো আপনি রিলিজিয়নের জায়গা থেকে বললেন, কিন্তু যে ব্যক্তি রিলিজিয়নকে বিলিভ করে না, এরকম অনেকে আছেন নাস্তিক, তাকে আপনি কি বলবেন? তাকে কি বলবো? তাকে সায়েন্সে বুঝাইতে হবে আমাকে। কিন্তু সায়েন্স তো স্বীকার করে না জিনের অস্তিত্ব। প্রথম কথা, সায়েন্স স্বীকার করে না, জিন অস্বীকারও করে না। অস্বীকার অনেককে আছে সায়েন্টিফিক সায়েন্স যারা বলে যে জাগতিক, যারা চিন্তা করে যে মহাজাগতিক একটা ব্যাপার বা বিগ ব্যাং থিওরি, তারা হাইপোথিসিস নিয়ে বিলিভ করে, তারা বিলিভ করে না জিন। আর কিছু সায়েন্টিস্ট আছে যারা এমন সায়েন্টিস্ট আছে যারা ঈমান নিয়ে আসছে, বিলিভ করা শুরু করছে, তারা বিশ্বাস করে, এক ঈশ্বরবাদে বিশ্বাস করে যে একজন সৃষ্টিকর্তা আছে। সায়েন্টিফিক ভাবে যদি আমি কাউকে বোঝাই যে জিন মানুষকে এফেক্ট করে, সেটার কিছু লক্ষণ আমি বলি, আমার দেখা লক্ষণ। মানে আগে এক্সাম্পল দিচ্ছি আমি। জি, একটা ছেলে, আমি কদিন আগে রেডিওতে বলছিলাম, একটা ছেলে ব্ল্যাক ম্যাজিক করে এসে তার দুটা পা প্যারালাইসিস হয়ে গেছে, আমার এক পরিচিত। এটা একটা রিজন। এখানে সায়েন্স ফেল, কারণ সায়েন্স তাকে সুস্থ করতে পারবে না কোনোদিন। এখন আমি বলবো কিভাবে এটা সম্ভব। মনে করেন কিবরিয়া ভাই, একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এখন সুস্থ, আপনার কথা বলতেছি, আমি বাসায় গেলাম, গিয়ে আমি হঠাৎ করে পাগল হয়ে গেলাম। এখন আমি বাসায় যাওয়ার সময় কোন একটা বট গাছে নিয়ে যে টয়লেট করছি, মনে করেন টয়লেট করে বাসায় চলে গেছে, ওই সময় আমার কাছে খারাপ লাগছে, দিনের বেলা কিন্তু আমি বাসায় চলে গেছি, আমি তারপরের দিন থেকে পাগল হয়ে গেছি। মনে করেন সব দেখানো হয়েছে, ডাক্তার মূলত ভালো ভালো ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু ডাক্তার বলেছে সে সুস্থ, কিন্তু আমি পাগলামি করতেছি। তাহলে এটার ব্যাখ্যা কি দিবে সায়েন্স? সায়েন্স বলবে ঠিক আছে তুমি ওষুধ খাও, ঘুমের ওষুধ খাও, রেস্ট নাও, শুয়ে থাকো, কতদিনে ভালো গেল একটা। আমি সুস্থ সবল ব্যবসা বাণিজ্য করতেছি, সুন্দরভাবে ব্যবসা করতেছি, কোনো কারণ ছাড়াই আমার আর্থিক ক্ষতি হচ্ছে, বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। না, কারণ হয়তো বা আছে, আপনি আইডেন্টিফাই করতে পারছেন। আমি মনে করেন আমার অফিসের ইঞ্জিনিয়ার বা অ্যাকাউন্টেন্ট যারা আছে, ম্যানেজার আছে, সব শিক্ষিত, সবাই কোনো রিজন খুঁজে পাচ্ছে না। তারা বই খাতা ঘেটে শেষ করে বলছে মার্কেট দেখতেছে, মার্কেট আপ, সবকিছু আপ, কিন্তু আমি লস খাচ্ছি। মানে আমার টাকা রাখতেছে লকারে, টাকা থাকতেছে না, মানে টাকা রাখতেছে, টাকা থাকতেছে না। এমন না যে টাকা কেউ নিয়ে যাচ্ছে ঘর থেকে, চুরি করতেছে, বা টাকা থাকতেছে না, কোনো না কোনো ভাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, যেটা কোনো ব্যাখ্যা পাচ্ছি না খুঁজে। সেটা আপনি কি বলবেন? গেল এটা স্বামী স্ত্রী সম্পর্ক, খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে খারাপ হয়ে গেল। স্বামী অফিস থেকে আসলো, বউ তাকে পানি দিল, পানি খাও,
স্বামী পানি গ্লাসটা ভেঙে ফেললো, চিল্লাচিল্লি শুরু করলো, তুমি এটা কেন করছো? ওয়াইফের 10 বছর আগের কাহিনী নিয়ে চিল্লাচিল্লি শুরু করলো, বা ওয়াইফও তার স্বামী 10 বছর আগের ঘটনা নিয়ে চিল্লাচিল্লি শুরু করলো, কোনো কারণ ছাড়া। এটা কোনো ব্যাখ্যা নাই, সায়েন্স কোনো ব্যাখ্যা দিতে আজও পারে নাই। এরকম অনেক মিস্ট্রি আছে পৃথিবীতে ভাই, যেগুলোর বিজ্ঞান আজ পর্যন্ত ব্যাখ্যা দিতে পারে না। থ্যাংক ইউ আপনার উদাহরণের জন্য। আমরা এবার একটু মেইলে যেতে চাই। এই ধরনের কথা আমাদেরকে লিখবেন না, কারণ এটা খুব কষ্ট লাগে আমরা যখন এই ধরনের বিশেষ করে হেডলাইন পড়ি, রেজা ভাই আমার প্রবলেম থেকে আমাকে বাঁচান। এই বিষয়গুলো না, মানে হয়তো আপনারা খুব বেশি মানে কষ্টে আছেন যে কারণে এরকম ভাবে বলেন, কিন্তু এটা বললে এটা কিন্তু এক ধরনের মারাত্মক গুনাহের কাজ। আমি নিজেই বলি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমি কেমনি মানুষকে বাঁচাবো? রাইট। সুতরাং এই ধরনের কথা বলবেন না, এবং যদি বলেন তাহলে আমরা আপনাদেরকে লেস প্রায়োরিটি দিব। যেহেতু আপনার মেইলটা ওপেন করে ফেলেছি সে কারণেই পড়ছি। ভাই আমি চাঁদপুর থেকে বলছি, আমার নামটা অন এয়ারে বলবেন না। আমি নতুন একটি বাড়ি করেছি, 4 তলা বিশিষ্ট। বাড়ির সামনে 3 কাঠার মধ্যে একটা ফুল বাগান করেছে আমার বাবা, আর বাগানটা ছিল উন্মুক্ত, অনেক মানুষ আসতো এবং যেত। কিন্তু মূল কথা হচ্ছে প্রথম কিছু মানুষের থেকে এত ভালো আতরের ঘ্রাণ পেতাম যা সাধারণত বাজারে পাওয়া যায় না, এবং কিছু মানুষ দেখতাম হুজুর টাইপের, এবং তারা দেখলেই সালাম দিত। আমার বাবাকে বলতো আপনার বাগানটা খুব সুন্দর এবং আমাকে খুব পছন্দ, তাই প্রতিদিন আসি, এমন কিছু মনে করেন না তো? আমার বাবা বলতো না, এরকম অনেকেই আসে। কিন্তু হঠাৎ করে কি যেন হয়ে যায়, হুজুর টাইপের মানুষগুলো এখন আর দেখা যায় না। কিন্তু এখন এমন কিছু মানুষকে দেখা যায় যাদের শরীর থেকে এমন দুর্গন্ধ আসে যে মনে হয় দম বন্ধ হয়ে মারা যাব। এভাবেই চলতে থাকে অনেক দিন। এরপর 20 দিনের মতো আমরা সবাই ভ্রমণে দেশের বাইরে যাই, কিন্তু ভ্রমণ হতে আসার পর আমার বাড়িতে থাকতে পারি না। কি সব আজব ঘটনা ঘটে। ফুলবাগানের মধ্যে এমন মানুষ দেখা যায় যারা আমাদের মৃত পূর্বপুরুষ, কিন্তু বাগানে হাঁটতে দেখা যায়, এবং আমাদের ফ্যামিলির যাকে তাকে ডাকে তারা, ওকে। আর আমাদের বাসার কাজগুলো ভেঙে ফেলে মাসে 3 থেকে 5 বার কাজ পাল্টাতে হয়, এবং 3 থেকে 4 তলাতে যে থাকে তাকেই মারধর করে, এবং লিফট 2 তলার বেশি ওঠে না। কিন্তু মিস্ত্রি আনলে দেখা যায় কোনো সমস্যা নেই। এরপর একজন কবিরাজকে আনা হয় বাড়ি বন্ধ করার জন্য। তারপর তিনি বাড়ির 4 কোণে 4টি তাবিজ ঘিরে দেন। কিছুদিন ভালো থাকলেও এখন আবার সমস্যা আগের চাইতে ডাবল হয়ে গেছে, এবং ফুলবাগানে যে ঘুরতে যায় তাকে মারধর করে। এমনকি গত 29/4/2017 তারিখে আমাকে একটা চর মারে, এবং চর মারার সাথে সাথে জ্বর উঠে যায়, যার ফলে 4 দিন বিছানায় থাকতে হয়। সলিউশন চেয়েছে আপনার কাছে, কি বলার আছে? আপনি তো নাম প্রকাশ অনেক চুপ বলছে না, আপনি তো দেখতেই পাচ্ছেন মেইলে যে নামটা আছে, নামটা উনি বলতে যাচ্ছেন, আমি নামটা বলবো না। প্রথম কথা কিবরিয়া ভাই, সবসময় আমি বলি আমার রেডিওতে 6 মাসের মতো হয়েছে আসছি, আমি মূর্খ মানুষ একজন, আমার ক্ষুদ্র জ্ঞানে বলবো, প্রথম থেকে আজ পর্যন্ত আমি বলে আসতেছি যে তাবিজ, আমি পার্সোনালি তাবিজকে পছন্দ করি। আমিও করি না, কারণ আমি আজ পর্যন্ত, আমি জানি না অনেকেই হয়তো বা যারা এখানে শুনছেন যারা হয়তো তাবিজের পক্ষে আছেন, তাদের প্রতি আমরা যদি কোনো ধর্মীয় জ্ঞানী লোক থেকে থাকেন তার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছি। আমাদের জানাশোনাতে আমরা যা পেয়েছি, বিশেষ করে ইউটিউবে, আমি অনেক বেশি ইউটিউবের উপর ডিপেন্ডেন্ট। আমি ইউটিউবে একটা ভিডিও এখন পর্যন্ত পাইনি যেখানে তাবিজের পক্ষে বলা হয়েছে। ইভেন আমি এমনও পেয়েছি ভিডিও যে কিছু তাবিজের উপরে আল্লাহ খোদাই করা থাকে, আপনি দেখবেন আল্লাহ লেখা থাকে, ওটা পর্যন্ত বলা হয়েছে এটা শিরক এবং এটা গুনাহের কাজ, মারাত্মক গুনাহের কাজ। সুতরাং আমার জায়গা থেকে আমিও তাবিজের পক্ষে না। বলেন এখন ভাই, যারা তাবিজ কবজ দেয় তারাই ভালো বলতে পারবেন তারা কেন দেয় বা কোথায় পেল, কোন হাদিসে। কারণ আমি জানি কোরআনে কিন্তু তাবিজের কথা হ্যাঁ বলা নাই, না বলা নাই, হয়তো হাদিসে কোনো থাকতে পারে, আমার জীবনে আমি দেখিনি। এই যে 4 কোণায় 4টা তাবিজ গিরে দেওয়া হইলো, উনি যেটা বললো, তারপর থেকে উনি বলছে সমস্যা দ্বিগুণ হয়ে গেছে। কিছুদিন ভালো, এর আগে কিন্তু ব্ল্যাক ম্যাজিক নামে কথা বলছিলাম, আপনি যেটা বলছিলেন বাস্তব এক্সাম্পল সামনাসামনি যেটাকে বলে। কিছুদিন ভালো ছিল, তারপরে এমন দ্বিগুণ হইলো মালিককে পর্যন্ত পেরাচ্ছে, যেটা কখনো ঘটে নেই। উনি বলছে 4 মাস আগে বাড়ি করছে, বাগান করছে, সবকিছু ঠিক আছে, কিন্তু মালিকের গায়ে হাত তোলা হয় না। এখন মালিকের গায়ে হাত তোলা হচ্ছে, মালিককে মারধর করা হচ্ছে, অবস্থা আরো বেশি, সিচুয়েশন আরো খারাপ হয়ে গেছে। মৃত মানুষের চেহারা দেখতেছে বাসা বাড়িতে, এটাকে মারিদ বলে, মারিদ টাইপের জিন বলে এদেরকে। মারিদের মধ্যে ভালো জিন আছে, খারাপ জিন আছে। যেসব জিনরা খুব ভালো ব্ল্যাক ম্যাজিক জানে, জিনদের মধ্যে কিন্তু ব্ল্যাক ম্যাজিশিয়ান আছে। এই মারিদ জিনগুলা ব্লু কালারের অবয়ব নেই, মানে ব্লুই সেটা কালার থাকে, মানে তারা ব্লু কালারটা পছন্দ করে। আমরা বাকিটুকু শুনবো প্রিয় শ্রোতা, মাত্র 4 মিনিটের বিরতির পর। রেজা ভাই আমাদের সঙ্গেই আছেন, আর সবাইকে আমরা বলি, বিশেষ করে ইন্সপায়ার করি, যারা আমাদের এখানে গেস্ট হিসেবে আসতে চান, যদি প্যারানরমাল বিষয়গুলো নিয়ে আসতে চান, দয়া করে ছোট্ট একটা ভিডিও ক্লিপস এবং ছবি নিয়ে আসবেন। আমরা দুটো বিষয় আপনাদেরকে আমন্ত্রণ জানাতে চাই। যদি মনে করেন আপনার বাসাতে কিংবা আপনার কোনো একটি বিশেষ জায়গাতে আমাদেরকে ইনভাইট করছেন, আমাদের যে ঘোস্ট হান্টার টিম রয়েছে তারা যদি যেতে চায়, তাহলে অবশ্যই আপনাকে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে হবে, এবং ভিডিও সহ। এবং যোগাযোগ করার নিয়মটা হচ্ছে, আমার যে পেজটি আছে, আমাদের টিমের যে পেজটি, সেই পেজে আপনি অবশ্যই আমাদেরকে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বার অনুযায়ী আপনি আমাদেরকে টেক্সট করবেন। আমি পেজের ঠিকানাটা বলে দিচ্ছি, www.facebook.com/DORTEAM, DAARTEAM, DORTEAM।
এই পেজটিতে লাইক দিবেন, ডর নামে পেজটি আছে, এবং এই পেজে একটি নাম্বার দেওয়া আছে, সেল নাম্বার। ওই সেল নাম্বারে আপনি শুধু SMS করবেন, ফোন দিলে ফোন আসবে না, কারণ এটা সবগুলো আননোন নাম্বার ব্লক করা আছে। আপনি শুধু টেক্সট পাঠাবেন, এবং আপনার টেক্সটটা যদি আমাদেরকে টাচ করে, যদি মনে হয় যে না আপনাকে গেস্ট হিসেবে নিয়ে আসা উচিত, কিংবা আপনার জন্য আমরা ব্যক্তিগতভাবে কিছু করতে পারি, কিংবা আপনার এলাকাতে আমাদের যাওয়া উচিত, আমরা নিজেরাই আপনাদের সঙ্গে যোগাযোগ করবো। এবং এটাতে ভাই আপনাকে একটা বিষয় একটু আপনার কাছ থেকে একটু আমি আমার লিসনারদেরকে বলতে বলছি, অনেকেই মনে করেন যে এই সেলফোনটা বোধহয় আপনি ডিল করেন। সেলফোনটা আসলে আমি ডিল করি। ব্যাপারটা সেলফোনটা আসলে আমার কাছে থাকে না, কি বিভাগের কাছে থাকে। ওখানে উনি আপনাদের মেসেজগুলো দেখে, দেখার পর যেগুলো মনে হয় বেশি সমস্যা সেগুলো আপনার কাছে নিয়ে যায়, তখন আমাকে উনি বলে। রাইট। সো ফার্স্ট ফিল্টারটা আসলে আমার কাছেই হয়। তো অনেকেই রেজা ভাইকে অ্যাড্রেস করে টেক্সট করেন, যে কারণে আমার আসলে কমিউনিকেশন করতে অনেক বেশি আনইজি লাগে, যে আমি আসলে রেজা ভাই হয়ে কি বলবো। তো যাই হোক, এটা একটু খেয়াল রাখবেন প্লিজ। ওকে, আমরা 4 মিনিট পরে আবারও ফিরে আসছি। ডর মানে ভয়, ডর মানে ভয়। Haunted by Brown Mr. Mango Candy. ডর। 4 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত। আপনারা শুনছেন ডরের স্পেশাল সেগমেন্ট উইথ রাব্বি রেজা এবং কেবি। আমি আপনাদের সঙ্গে রয়েছি। রেজা ভাই, আমি সরি একটু ইন্টারাপ্ট করেছিলাম আপনাকে বিরতির প্রয়োজনে। যে বিষয়টা নিয়ে আপনি কথা বলছিলেন, যে ব্ল্যাক ম্যাজিক বা ফুল মারিদ, যে জিনটার কথা বলছিলাম, মারিদ টাইপ একটা টাইপ জিনে, যারা খুব পাওয়ারফুল হয়, যারা ব্ল্যাক ম্যাজিক করে এবং যারা ব্লু কালার পছন্দ করে। হ্যাঁ, তারা নিজেকে কিং মনে করে, জিনদের মধ্যে কিং মনে করে, মানে মনে করে, এবং তারা একটু জ্ঞানী হয়, আচ্ছা মেধাবী হয়। তারা কোনো কবিরাজের মাধ্যমে, তাবিজের মাধ্যমে যাবে না। এই যে আমাদের যে চাঁদপুরের ভাইটা বলছে যে তাবিজ গাড়া হয়েছে, ঘর বন্ধ করা হয়েছে, তাহলে তো জিন চলে যাওয়ার কথা, বা এইসব খারাপ জিনিস চলে যাওয়ার কথা, কিন্তু যাবে না তারা। তাদেরকে যাওয়ার পদ্ধতি একটু ভিন্ন। আপনার এখানে যদি ইয়ে থাকে, হলুদ রঙের ফুল থাকে, আমরা যেটাকে গাঁদা ফুল বলি, গাঁদা ফুল এছাড়াও আছে বেশ কয়েক রকমের ফুল। গাঁদা ফুল বিশেষভাবে যদি থেকে থাকে, আমি জানি না আপনার ছবি টবি তো দেন, এমনি ছবি দেয়, গার্ডেন ছবি দেন, যদি গাঁদা ফুল থেকে থাকে, সেই গাঁদা ফুল দিয়ে সেটাকে ভাগাইতে হবে জিনটাকে। একটা সিস্টেম আছে বিশেষ, এটাকে একদম সারা জীবনের জন্য বিতাড়িত করা। না হলে এই বাসায় ঝগড়াটি লেগে থাকবে, মানুষ অসুস্থ থাকবে। আপনি যেটা প্যারানর্মাল জায়গা থেকে বললেন, এবং এটা আমি সায়েন্স থেকে বললাম, হ্যাঁ, এমনকি মানুষ মারাও যেতে পারে সেই বাড়িতে, অসুস্থ হয়ে হয়ে মারা যেতে পারে। এবং এই বাড়িতে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকবে সবসময়, কারণ এই ধরনের জিনদের কাজই হচ্ছে সব, মানে ক্ষতি করা, ভেজাল লাগানো, মারা, মারধর করা, মানুষকে বিভিন্ন ভাবে দেখানো, অনেক কিছু, রাতের বেলা শব্দ করা, মানে আলটিমেটলি ভয় দেখানোটা তাদের কাজ, এবং তারা ক্ষতিগ্রস্ত হয়। অনেক জিন আছে যারা শুধু ভয় দেখায়, ক্ষতি করে না, বাট এই মারিদরা ক্ষতি করে, সামাজিক, আর্থিক, মানসিক সব ধরনের ক্ষতি করে। যদি আমি তো আসলে হেদায়েতকারী না, কিছুই না, তারপরে যদি আপনার কাছে মনে হয় যে ইনভাইট করবেন কিবরিয়া ভাইকে, আমাকে, আমি চেষ্টা করবো। যদি আপনার আসলেই সমস্যা থাকেন, বাসায় খুব ভালো রান্না করবেন এবং গরুর মাংসতে ভাত খাবো করে আমাদেরকে দাওয়াত দিবেন, আমরা পুরো টিম নিয়ে হাজির হয়ে যাবো। না ভাই, আমি কিন্তু কিছুদিন আগে এরকম একটা ভিডিও আপনাকে দিয়েছি, আপনাকে বোধহয় ওখানে ওই ভদ্রলোক এসছেন, এবং চিন্তা করতে পারবেন আমরা শুধু রেডিওতে বলেছিলাম এই কথাটা যে আল্লাহ 3টা জিনিস মানুষ অপছন্দ করে, কিন্তু 3টা জিনিস আল্লাহর কাছে খুব প্রিয়। 1 নম্বর হচ্ছে বাসায় মেহমান, 2 নম্বর হচ্ছে হলো কন্যা শিশু, এবং 3 নম্বর হচ্ছে বৃষ্টি। এইটা শোনার পরে উনি খুঁজে খুঁজে আমাদেরকে বের করেছেন, বের করে উনি বলছেন আপনি এটা রেডিওতে বলছেন এবং আপনাদেরকে আমি মেহমান হিসেবে দাওয়াত দিতে আসছি। এখন আমি ওনাকে কথা দিয়েছি, আপনারা ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই, আমাদের পেজে আছে। একজন হুজুর আসছিল, হ্যাঁ হুজুর এসেছিল, উনি বক্সার ছিল, যারা দেখেন না দেখতে পারেন। তো আমি ওনাকে কথা দিয়েছি, উনি এতটাই বিশ্বাস করেছেন যে আমরা সত্যি সত্যি ওনার বাড়িতে আমরা যাবো। আসলে আমরা মজা করি, আসলে দাওয়াত খাওয়ার জন্য যাবো না, সম্ভব কিভাবে সম্ভব, আপনাদেরকে আমরা ভালোবাসি দেখিয়ে বলি। আপনি বলেন প্লিজ। আর যদি আমি সায়েন্টিফিক ভাবে যাই, এটা খুব ইজি একটা ডিলিউশন বলে, এটাকে ডিলিউশন। ডিলিউশন এই জন্য বললাম, এটা কিন্তু পরিবারের সবাই দেখে না। সে যদি বলে যে আমি দেখি মরা মানুষের মৃতদেহগুলো দেখি যে ঘরে আশেপাশে চলতেছে, এটা কি সেই দেখে একা, নাকি বাড়ির সবাই দেখে? এটা একটা ব্যাপার। যদি বাড়ির সবাই দেখে তাহলে বলা যাবে না পুরো বাড়ি পাগল, এটা বলা যাবে না, তাইলে দেয়ার ইজ সামথিং রং। না কিন্তু ভাই, আপনার ঘটনা শুনে আমার একটা ঘটনার কথা মনে পড়লো, আমি একটু শেয়ার করতে চাই। আমার বাবা মারা গেছেন 2008 সালে, তখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। বিএসএফ এর সাথে কাউন্টার ফাইটে আমার বাবা দেশের জন্য শহীদ হন। হয়তো অনেকেই আপনারা জানেন তিনি বিডিআর কর্মরত ছিলেন। আমি খুব গর্ব অনুভব করি যে আমার বাবা দেশের জন্য শহীদ, কিন্তু এটা নিয়ে আমি তেমন কোনো কথা বলি না। যাই হোক, সেই প্রসঙ্গ না টানি, আমার মা থাকতেন একা একা বাড়িতে বগুড়াতে বাবা মারা যাওয়ার পরে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, হঠাৎ করে একদিন তিনি রাত 1:30-2টার সময় আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে সে আমাকে বলছে তোর আব্বাকে দেখলাম ওই ঘরে বসে আছে। তো আমার বাবা মারা যাওয়ার পরে আব্বার পেনশনের টাকা দিয়ে বাড়িটা করা হয়েছে, এবং আমাদের এই বাড়িতে আব্বা কখনো আসেননি। তো নতুন বাড়িতে আব্বার থাকার কথা না। তো আমি মাকে বললাম যে তুমি নিশ্চয়ই আব্বার কথা ভেবে ঘুমাইছো, যে কারণে তোমার এরকম একটা হ্যালুসিনেশন হয়েছে, এটা তো হওয়ার কথাই না, প্রশ্নই ওঠে না। বলছে না না, আমি স্পষ্ট ভাবে দেখলাম যে তোমার আব্বা বুট পড়তেছে, যে আব্বার ডিবিটি প্যারেটে যাওয়ার সময় যে বুটটা পড়তে হয়, বুট পড়তেছে, এবং আমাকে দেখে বললো যে তুমি পাশের একটা বুট আমি খুঁজে পাচ্ছি না, তুমি আমাকে বুটটা এনে দাও।
আমি তখন মানে শুনে হেসে উড়াই দিয়েছি যে নিশ্চয়ই একটা হ্যালুসিনেশন হয়েছে। তারপরে সে ভদ্রমহিলা যেটা করলো, আবার একটা ছবি ছিল রুমের মধ্যে এবং এই ছবিটা সে খুলে ফেলে সে ছবিটা বাক্সের মধ্যে ভরে রাখলো এবং এখনো সে আমাকে বলে দিয়ে স্পষ্টভাবে আমি তোমার আব্বাকে দেখছি। আজকে যখন আপনার সঙ্গে আমার কথাবার্তা এই বিষয়গুলো শুনতেছিলাম তখন হঠাৎ করে মনে পড়লো ব্যাপারটা, এটা কি সম্ভব? মানে এখন কি আমি যদি বলি আপনাকে সব দিক থেকে মানে জাগতিক দিক থেকে যদি বলি, আমি যদি মনে করি আমি কোন ধর্মের লোক না, আমি জাস্ট অ্যাজ ইউজুয়াল সবার জন্য কথা বলবো, এভরিওয়ান, সবার উদ্দেশ্যে বলবো, তাহলে আমি বলবো E=mc²। এই সূত্র দিয়ে পৃথিবী চলতেছে। আমার কথা কেউ খারাপ ভাবে নেবেন না, আমি মাত্র বলে ফেলছি। যদি আমি সবার উদ্দেশ্যে বলি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মানে সব মানুষের ইমানদার, বেঈমানদার, তাহলে বলবো E=mc²। মানে প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাইলে একটা মানুষ যখন মারা যায় এর প্রতিক্রিয়া কি? মাটিতে কবর দিয়ে দিলাম, প্রতিক্রিয়া সে মরে পচে গলে গেল। তাইলে তার যে এনার্জি ছিল সেটা কোথায় গেল? দেহ ছিল, দেহাবশেষ, মানে বডি পার্ট, চুল কিন্তু নষ্ট হয় না, রুহটা চুলটা রয়ে গেল। রুহ তো আমরা চোখে দেখি না, এনার্জি বলছি আমি, সেটাকে এনার্জি বলবো। আমাদের এই যে আমি কথা বলতেছি একটা এনার্জি, আমি আমার দম বন্ধ হলে মারা যাবো। বলতে যাচ্ছেন বিষয়টাকে আরো সহজ করে যদি বলি, আমার বডি তো একটা এনার্জি, সেটা তো মিশে গেল মাটির সাথে, কিন্তু আমার ক্রিয়া প্রতিক্রিয়া গুলো কোথায় গেল? আমি অ্যাজ এ হিউম্যান একটা যন্ত্র ধরি, এই যন্ত্র তো চলতে ব্যাটারি লাগবে। যখন ঘুমাচ্ছি রিচার্জ হচ্ছে, খাচ্ছি রিচার্জ হচ্ছে। এর মানে কি, আমাকে বেঁচে থাকতে হলে আমাকে নেচার থেকে পাওয়ার নিতে হবে। তো আমরা কি খাচ্ছি? যেটা খাচ্ছি সেটা গড গিফটেড, মানে নেচার থেকে একসাথে ভাত, ডাল, গম, ডিম, যাই বল, আমরা তো প্লাস্টিক খাই না। আমরা খাচ্ছি এমন জিনিস যেটা ন্যাচারাল। এজ এ লিসনার যারা আছে তারা চিন্তা করবে, তো আমরা কি খাচ্ছি? আমরা খাচ্ছি ন্যাচারাল জিনিস, যেটা মানে ম্যান মেড না, যেটা মানুষ তৈরি করে, প্রকৃতি যেটা আছে। আমরা একটু ফর্ম চেঞ্জ করতেছি। বলেছেন চিপস তো মানুষ বানায়, চিপস কেমনি মানুষ বানায়? চিপস তো আলু থেকে তৈরি হয়, আলু তো মানুষ বানায় নাই। রাইট, ওইটাই বললাম, ফর্ম চেঞ্জ হচ্ছে এনার্জি। রাইট, আমি যখন মারা যাচ্ছি, আমি সারা জীবন যে মনের উপর মন খেয়ে গেলাম, সেগুলো কোথায় গেল? তাহলে টয়লেট হয়ে বের হয়ে গেছে মনে করেন, কিন্তু এনার্জিটা কোথায় যাচ্ছে? আমি যে এনার্জি গেইন করলাম, প্রোটিন, ক্রিয়েটিনিন, তারপরে বিভিন্ন ধরনের নিউরন, এগুলো কোথায় যায়? সেটাই হচ্ছে এনার্জি। আমি বলবো কেউরিয়া ভাই, যে যেমন জিন আছে পৃথিবীতে, মানুষ আছে, আত্মার যে ব্যাপারটা, আত্মিক যে ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের কিতাবে, কোরআন শরীফে হ্যাঁও নাই নাও নাই। আত্মা বলে কিছু নাই, এ ধরনের কোনো আয়াত নাই। আত্মা বলে কিছু আছে, এটা কিন্তু আছে। আত্মা আছে যেটা মানুষ মরার পরে রূহটাকে আল্লাহ উপরে নিয়ে যাবে, মানে রূহ কিন্তু আছে। অনেক হুজুররা বলে আত্মা বলতে কিছু নাই, তাহলে রূহটা তাহলে কি আমাকে বলেন? কেন আল্লাহ বলছে যে মরার পরে দেহ থেকে যায় পৃথিবীতে, রূহটা নিয়ে যাবে উপরে, কবরে আযাব হবে দেহের না, রূহের আযাব হবে। তাহলে রূহটা কি? রূহটাই হচ্ছে আত্মা। এখন আত্মা পৃথিবীতে ফিরে আসে কিনা? অনেকে দেখবেন বলে আত্মহত্যা করছে, ফার্স্ট আগে মরছে, তার আত্মা মানুষ দেখে, ঘোরাফেরা করে, ইভেন নাইট গার্ড পর্যন্ত দেখে। তাহলে সেটা কি? সে আযাব প্রাপ্ত। আমি বলবো, মানে আমার পার্সোনাল মতামত, এটা কেউ খারাপ উল্টাপাল্টা ভাবে নিবেন না, আমার পার্সোনাল মতামত, সেই আত্মাটা হচ্ছে খারাপ আত্মা, সে হচ্ছে মানে আযাব প্রাপ্ত আত্মা। কারণ আমরা জানি আত্মহত্যা মহাপাপ, বা যারা খুন করে মারা যায়, যারা অ্যাক্সিডেন্টে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, এরকম অনেক কিছু আছে। তো আমি বলবো কিছু কিছু আত্মা আছে যারা আযাব প্রাপ্ত, তারা দুনিয়াতে ঘোরাঘুরি করতে পারে। এটা হয়তো বা, এটা একটা আমার হাইপোথিসিস, নট ফ্যাক্ট। হইতে পারে ব্যাপারগুলো যেগুলো রিয়েল, এখনো আবিষ্কৃত হয় নাই, সায়েন্স এখন আবিষ্কার করে নাই, একসময় করবে, তখন আমরা জানতে পারবো। বাট আমি মনে করি এগুলো এক্সিস্ট করে দুনিয়াতে, রূহ ব্যাপারটা যেটা, হ্যাঁ রূহটা এক্সিস্ট না। কিন্তু অনেক সময় আমি তো এরকম ভালো গল্প শুনেছি, যেমন ধরেন আমি আরেকটা গল্প বলি আমার পরিবারের, সেটা হচ্ছে যে এরকম পেয়েছি যে জিকির করে দেশে, পূর্বপুরুষরা মারা গেছেন, কিন্তু উনি যখন জিকিরে বসেন কোন রুমে, তখন বলতেছে যে আমার পূর্বপুরুষ যারা ভাই ব্রাদার আছে তারাও এই রুমে আছে, সুতরাং তোমরা পবিত্রতা মেনটেন করে আসো এখানে। তো তারা তাহলে আপনি কি বলবেন? তারাও তো রূহ। এখন ভালো বিষয় সেটা রূহ। আমি যদি হাইপোথিসিস বলি, নট ফ্যাক্ট, হাইপোথিসিস বললে রূহ তাহলে আসতে পারে মেবি। তারা তো আর দেখা যায় না চোখে, খালি চোখে দেখা যায় না, তারা উড়াউড়ি করে, আকাশে উড়ে, হয়তোবা এই রূহগুলা আমার দুনিয়াতে আসতে পারে। এই রূহর মধ্যে যারা পাওয়ারফুল, তারা মানুষকে কিছুটা হলেও টাচ করতে পারে, ফিল করাতে পারে যে আমি এখানে আছি। অনেক দেখবেন যে স্বামী স্ত্রী বিয়ে হয়েছে বা বাবা মারা গেছে অনেক সন্তানের, তো দেখেন একটা সন্তান বাবাকে কত ভালোবাসে, মাকে কত ভালোবাসে, যখন মারা যায় ভালোবাসা তখন জিরো হয়ে যায়, তখন সে লাশ হয়ে যায়। যদি বলা হয় আপনার বন্ধু মারা গেছে, ঘনিষ্ঠ বন্ধু, তুমি এই লাশের সাথে সারা রাত থাকো, আপনি থাকতে পারবেন না, ভয় পাবেন। এটা তো আমাদের সামাজিকতা, এটা শরৎচন্দ্র একটা গল্পই ছিল, শরৎচন্দ্র ভয় পাবেন। কারণ যেই বন্ধু সারা জীবন সাথে ছিল, যার সাথে ঘুমাইছেন, খেলছেন একসাথে, তার সাথে এখন থাকতে ভয় পাচ্ছেন, তার সাথে ভয় পাচ্ছেন, আসলে তার ফর্মটা চেঞ্জ হয়েছে, ওই ফর্মটাকে সে ভয় পাচ্ছে। কারণ ভয় পাচ্ছেন তার ফর্মটা কোনো, সে কথা বলতে পারে, সেটাকে ভয় পাচ্ছি আমরা।
তার মধ্যে এনার্জি নাই, জিরো হয়ে গেছে। না, এর পেছনে কারণও আছে। আপনি যদি ছোটবেলা থেকে ওই মানুষটাকে বিলিভ করাতেন যে লাশ মানে হচ্ছে সে পবিত্র কিছু, লাশ মানে হচ্ছে সে সবচেয়ে নিরাপদ, লাশ মানে হচ্ছে সেফ জায়গা, ওই মানুষটা কখনোই ভয় পেত না। ছোটবেলা থেকেই শুনে আসছে লাশ মানে ভয়ানক কিছু, লাশ মানে ভূত, লাশ মানে প্রেতাত্মা। হ্যাঁ, সে তো ভয় পাবে। এটা কিন্তু নট অনলি বাংলাদেশ, হোল ওয়ার্ল্ড, সারা বিশ্ব কিন্তু এটাকে ভয় পায়, মানে এই যে প্যারানর্মাল জগৎটাকে ভয় পায়। কারণ কি রে ভাই, ব্যাপারটা এই জন্য বললাম, আমার কথা যদি ভুল হয় এটা ফেলে দিবেন, আমি কিছু কথা মাঝে মাঝে বলে ফেলি। না, অফকোর্স এটা আপনার, এটা যে আমি আপনি যেহেতু বলে নিয়েছেন এটা আপনার পার্সোনাল ওপিনিয়ন, সুতরাং সেই জায়গাটা থেকে এটা অবশ্যই এটাই বলবো ব্যক্তিগত ওপিনিয়ন। এখন আসি আবার ফিরে চাঁদপুরের ঘটনায়। যদি ওনার বাড়িতে সবাই একসাথে দেখে রুহুরা ঘোরাঘুরি করতো, আত্মারা ঘোরাঘুরি করতেছে, তা যদি আমি ধরি একাধিক জিনটা রূপ নিতে পারে, এটা হইতে পারে, আবার আত্মা হতে পারে। আত্মা যদি বলি হতে পারে তাহলে অনেকে হাসাহাসি করতো আমাকে নিয়ে, আর ভাই কি বলে সারা জীবন বলছেন জিনের কাহিনী, আর ভাই বলছেন আত্মার ঘটনা। তাই এটা আমার একটা হাইপোথিসিস। জিন একটা হচ্ছে ফ্যাক্ট, রিয়েল, আর ওটা হাইপোথিসিস, ওটা সত্য নাও হতে পারে। এই জন্য যদি বাড়ির সবাই এরকম দেখে তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। আর যদি আপনি নিজে দেখেন আর কেউ দেখে না, সেক্ষেত্রে আপনাকে ডাক্তার দেখাতে, ভালো কোনো সাইকিয়াট্রিস্ট, যেটাকে ডালাইমা বলা হয়, হ্যাঁ, ডিলিউশন বলে, ডালাইমা বলি, এগুলো রোগ এগুলো সায়েন্স আবিষ্কার করছে। কিছুদিন আগে আমরা এরকমও দেখলাম আমাদের ফেসবুকের কল্যাণে, এরকমও হয়েছে যে একটা বাড়িতে সবাই অন্ধকারের মধ্যে থাকে, ঘর থেকে বের হয় না। প্রথমে একজন হলো, তারপরে দুইজন, তারপরে তিনজন, তারপরে চারজন, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার এরকম হয়েছে। আপনি কিছুদিন আগে আমাকে এরকম একটা দিয়েছিলেন, চলুন ওখানে চলে যাই, এবং আমরা বলেছিলাম যে আমরা যাবো ওইখানে। সাভারের একটা বাড়ির কথা আপনি বলছিলেন, সাভারের একটা বাড়ির ব্যাপারে যেটা বলেছিলাম, এটা খুব ইন্টারেস্টিং। আমি ফেসবুকে ছবিটাও দিয়েছি প্রায়, হ্যাঁ, এবং আমরা যাবো সেখানে। প্রিয় শ্রোতা, ঈদের কারণে আমরা আসলে 100+ থেকে লাইভ করা বন্ধ রেখেছি। আমরা ঈদের পরপরই এটা লাইভটা শুরু করবো, সাভার থেকে শুরু করবো, রাইট। সো এই সাভারের বাড়িটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যেই ভদ্রলোক এই বাড়িটা করেছেন উনি নিজে থাকেন না এবং এলাকায় থাকেন না, এবং এটা হচ্ছে ঘিঞ্জি একটা এলাকার মধ্যে। এবং আপনি দেখবেন ছবিটাতে, খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে পুরো বাড়িটার 4 তলা কমপ্লিট হয়েছে, প্লাস্টার নাই, এবং দরজা জানলা বাড়িটা রেডি, কিন্তু আনরেডি, রেডি বাট আনরেডি। যারা ছবিটা দেখেন নাই তারা এই মুহূর্তে আমাদের ফেসবুকে ঢুকে যান, ঢুকে জাস্ট সার্চ করেন www.facebook.com/DAARTEAM, দ্যাট ইজ .team। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এরকম অসংখ্য নকল পেজ আছে, আপনাদের কাছে টাকা পয়সা খাবে। সবচেয়ে বেশি লাইক যেতে, প্রায় 2 লাখের কাছাকাছি লাইক, সেটা হচ্ছে আসল পেজ, বাকি সব নকল পেজ। রাইট। কিন্তু ভাই আমি একটা স্টোরি বলতে চাই। আমার স্টোরির আগে আমি একটা মেইল পড়তে চাই, তারপরে আপনার স্টোরিটা শুনবো। আসসালামু আলাইকুম, আশা করি ভালোই আছেন। প্লিজ নামটা রেডিওতে প্রকাশ করবেন না। আচ্ছা, আমার দেশের বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও। আমি সায়েন্স এবং প্যারানর্মাল দুটোতেই খুব বিশ্বাস করি, যদি বিষয়গুলো যৌক্তিক হয় তাহলে। এবার কাজের কথায় আসি। আমার দাদার বংশ ইন্ডিয়ান ছিল। অনেক বছর আগে তিনি যখন বাংলাদেশে আসেন, তখন ওই এলাকার কিছু হিন্দু জমিদার তাদের সব সম্পত্তি আমার দাদাকে দিয়ে দেয়। বিনিময়ে দাদা ইন্ডিয়ায় থাকা সব সম্পত্তি তাদের দিয়ে দেয়। সম্পত্তি বিনিময়ে যে ব্যাপারটা হয়েছিল 1947-এ দেশভাগের সময়। তাই আমাদের বর্তমান যেটা গ্রামের বাড়ি, সেটা অনেক আগেই বড় একটা কালী মন্দির ছিল। যদিও আমার তখন জন্ম হয়নি, কিন্তু আমি শুনেছি যে আমার দাদা যখন এই মন্দির ভেঙে বাড়ি করা শুরু করে, তখন থেকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। আশেপাশের লোকজন বলে যে কালীর থান ভেঙে ফেলার কারণে কালীদেবী নাকি নারাজ হয়ে গেছে, তাই কালীকে খুশি করতে হলে অন্য কোথাও একটা মন্দির করে দিতে হবে। একজন মুসলিম হওয়ায় আমার দাদা এসব বিষয় পাত্তাই দেননি। এরপরে বিভিন্ন ছোটখাটো বিষয় দেখা যায়, যেমন সেখান থেকে বিভিন্ন ধরনের সাপ বের হতে এবং গায়েব হয়ে যেত। ধীরে ধীরে সাপের উপদ্রব বেড়ে গেল। আমার দাদি বলতো রাতে হঠাৎ ঘুম থেকে উঠে দেখতো যে পায়ের মধ্যে সাপ পেঁচে আছে, কিন্তু কখনো কাউকে কামড় দিত না। কিছুদিন পর অসুস্থতার কারণে দাদা মারা যায়। তারপর আমার বাবা কিছু কবিরাজ দিয়ে সারা বাড়ি বন্ধ করে দেয়। বাড়ি বন্ধ করার কিছুদিন পরে সাপের কামড়ে আমাদের কাজের মেয়ে মারা যায়। তারপর আবার বাড়ি বন্ধ করা হয়। এরপর বাড়ি বন্ধ করার পর সাপের উপদ্রব কিছুটা কমে যায়। এরপর আমার বাবা বিয়ে করে। আমি জন্ম হওয়ার আগে আমার বড় বোনের জন্ম হয় এবং 3 বছর বয়সে পেটে টিউমার হওয়ার কারণে সেও মারা যায়। মানুষ বলে এটাও নাকি ওই দেবতার কাজ। অনেক চিকিৎসা করেও তাকে বাঁচানো যায়নি। তারপর 1990 সালে আমার জন্ম এবং আমার 1993 সালে আমার ছোট ভাই জন্মগ্রহণ করে। আমার জ্ঞান হওয়ার পর দেখতাম যে আমার বাবা কিছুদিন পর পর বিভিন্ন কবিরাজের মাধ্যমে বাসা বন্ধ করত কবুতর বলি দিয়ে। আমি লাইনটা আবারও রিপিট করছি প্রিয় শ্রোতা, লাইনটা আপনারা একটু শুনবেন। আমার জ্ঞান হবার পর দেখতাম যে আমার বাবা কিছুদিন পর পর বিভিন্ন কবিরাজের মাধ্যমে বাসা বন্ধ করত কবুতর বলি দিয়ে। ভাই আমার মনে হয় ব্ল্যাক ম্যাজিক, নিশ্চিত এবং 100% শিওর থাকেন এটা ব্ল্যাক ম্যাজিক। এভাবেই চলতে থাকে। আমি 2007-এ ঢাকায় চলে আসি পড়াশোনার জন্য। আমাদের বাসার সাথেই বড় একটি পুরনো ঘর ছিল, যেটা একসময় মন্দির হিসেবে ব্যবহার করা হতো। সেটা আমরা স্টোর রুম হিসেবে ব্যবহার করতাম। মাঝে মাঝে সাপ বের হওয়ার কারণে 2013 সালে সেই রুমটিও ভেঙে ফেলা হয়। রুমটি ভাঙার কিছুদিন পরে আমার ছোট ভাই আম গাছ থেকে পড়ে মারা যায়। লোকে বলে এটাও নাকি ওই দেবতার কাজ। এরপর আমার বাবা মা গ্রামের বাড়ি ছেড়ে শহরে চলে আসে।
আসে, আমিও ঢাকা থেকে চলে আসি বাসায়, কিন্তু আমি খুব প্রয়োজন ছাড়া গ্রামের বাসায় সাধারণত যাই না, কারণ লোকে বলে এরপর নাকি আমার পালা, ওই দেবতা নাকি আমাদের কাউকে ছাড়বে না। আমি জানি এসব দেবতা বলতে কিছুই নেই, যদি কিছু থেকে থাকে তা হলো শয়তান জিন। রেজা ভাই, আপনার অভিজ্ঞতায় যদি মনে হয় কোন প্রকার জিন এসবের জন্য দায়ী, আমার করণীয় কি? আমি রেজা ভাইয়ের কাছ থেকে অবশ্যই শুনবো। একটা বিষয় আমি আমার এই মেইলটা পড়ার পরে লোভ হয়েছে, সেটা হচ্ছে এই বাড়িতে যাওয়া, এবং রেজা ভাই যদি রাজি থাকে, আপনি ফোন নম্বর দিয়ে দিয়েছেন, আমরা নিশ্চয়ই আমাদের পুরো টিম নিয়ে আপনার বাড়িতে যেতে চাই। টিম জ্যাক বানাক, আমি আপনি যাবো, এটা কনফার্ম থাকেন। এবং আমরা বিরতির পর ফিরে এসে আপনার এই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমরা, মাত্র 5 মিনিটের ব্রেক। ডর মানে ভয়, ডর মানে ভয়। Haunted by Brown Mr. Mango Candy. ডর। প্রিয় শ্রোতা, আমরা ফিরে আসলাম 5 মিনিট পরে। আমরা একটু আগেই যে চিঠিটা পড়েছিলাম, মেইলটা পড়েছিলাম, আমি আবার সবাইকে বলি, আমাকে মেইল করার ঠিকানাটা হচ্ছে www.rjhybria.com, that is rjkibria.com, www.rjkibria.com। গুগলে গিয়ে সার্চ করলে আমার ওয়েবসাইটটা পাবেন। rjkibria দিলেই প্রথমে আমার পেজটা চলে আসে, তারপর আমার ওয়েবসাইটটা চলে আসে। ওয়েবসাইটে গিয়ে আপনি লেস টক নামে একটা সেকশন আছে, ওই লেস টক সেকশনে গিয়ে আপনি মেইল করতে পারেন। রেজা ভাই, খুব ইন্টারেস্টিং একটা মেইল, আপনার যদি কিছু বলার থাকে। আমার প্রথমে শখ হচ্ছে বাড়িতে যাওয়ার। উনি ছবি দিচ্ছে, ওনার ছবি না, ওনার কোনো ছবি দেয়নি। আমি তো ইন্সপায়ার করবো ওনাকে ছবি দেওয়ার জন্য, আমি ফোন করে বলবো ভিডিওটা পাঠানোর জন্য। ভিডিও দিবেন, কারণ আমি কিন্তু এমন না যে আপনাকে জাস্ট কথা শুনে সব বলে দিব। আপনার ভিতরে যে শক্তিটা আছে সেটা জাগ্রত হয়। শক্তি আমার নাই ভাই, আমি কিছুই পারি না, আমি চেষ্টা করি শুধুমাত্র। না, ইট হ্যাপেন্স বিকজ হি ইজ রিয়েলি মিরাকল ম্যান, এবং এটার কিছু কিছু প্রুফ আমি আপনাদেরকে দিব একটা সময়। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আপনারা আমাকে সরাসরি রিচ করতে চান, যেটা অনেক কঠিন কাজ আসলে, তারপর আমি বলবো আমার ফেসবুকে আপনারা কানেক্ট করে থাকতে পারেন। সেটা হচ্ছে আমার আইডি ফেসবুকে আছে, রাতবি রেজা। রাইট, আমি বানানটা বলে দিচ্ছি আবার, RADBI, ডি ফর ঢাকা, RADBI রাতবি, REZA রাতবি রেজা। আপনাদের এই ডরের পেজেও কিন্তু আমার নামে ঠিক সবসময় ট্যাগ করা হয়, আপনারা চাইলে ওখান থেকেও আপনারা ওনাকে কানেক্ট করতে পারেন। পঞ্চগড়ে যে ভাইটা, আমরা জানি আপনার ঠিক পাশে আছে হিমালয় পর্বত, এবং সেই হিমালয় এক সময় অনেক জাদুটোনা করা হতো। আজকে থেকে 1000 বছর আগে সাঁওতালরা করতো, এবং তার পাশে আছে আসাম। আসাম পাশে না, আসলে মোটামুটি দূরে, আসাম, কামরূপ, কামাখ্যা, এগুলো সবই কিন্তু কাছাকাছি, বর্ডার লাইন এরিয়া। হিমালয়ে শত শত জীবন এখনো পড়ে আছে এই বরফের নিচে। এটা সবাই স্বীকার করেন। হ্যাঁ, এই এখনো স্টিল আছে, তাদের লাশ কিন্তু পচে নাই। আমরা জানি বরফে যদি কোনোদিন হিমালয় ভেঙে পড়ে, কি আমাদের দিন হয়তো, তখন এই লাশগুলো বেরোবে লাশ আকারে। এখন আমার প্রথম কথা হচ্ছে, আপনাদের মন্দির ভাঙা ঠিক হয় না। প্রথম কথা, আমি রেসপেক্ট করি প্রতিটা ধর্মকে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সব ধর্ম আমার কাছে রেসপেক্ট। আমাদের ধর্মেও নিষেধ আছে। আপনি কখনো একজনের মন্দির ভাঙতে পারেন না। মন্দির, প্যাগোডা, যে বার্মাতে যেটা হচ্ছে বা কক্সবাজারে যেটা হয়েছে, হামলা হয়েছে, আমি সেটা নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। তারাও মানুষ। রাঙ্গামাটিতে মানুষ খুব অসহায় অবস্থায় আছে, পাহাড় ভেঙে পড়ছে, তাদের জন্য সমবেদনা আমার, এবং তার জন্য আমি দোয়া করি আল্লাহ তাদেরকে খুব দ্রুত একটা সেফ জায়গায় নিয়ে আসে। শিশুরা আছে, বাচ্চারা আছে, তারা যে ধর্মেরই হোক, আমি তাদেরকে অনেক ভালোবাসি এবং রেসপেক্ট করি। তো আপনার পঞ্চগড়ের ব্যাপারটা বলে ভাইয়া, এটা হচ্ছে শায়াতিনের কাজ। শায়াতিন বলা হয় এটাকে। হ্যাঁ, শায়াতিন মানে শয়তানের সর্বনিকৃষ্ট জাতি। এখন আমি কখনো বলবো না যেটা সেটা মন্দির থেকে আসছে বা কোথা থেকে আসছে। যখন আপনি মন্দিরটা ভাঙা হয়েছে, আপনার আব্বাজান ভাঙছে, তখন যদি আমি ধরি দেবতা অ্যাকর্ডিং টু ওল্ড রিলিজিয়ন, আমি বলবো যে হ্যাঁ, কেউ না কেউ তো আছে যে ঈশ্বর, কেউ না কেউ তো আছে যে শক্তিশালী। আমরা তাকে আল্লাহ বলি, হিন্দুরা তাকে ভগবান বলে, বিষ্ণু বলে, বৌদ্ধরা বলে বুদ্ধদেব, তাদেরও একটা ঈশ্বর আছে। সবাই কিন্তু মানি আমরা ব্যাপারটাকে। আমি বলবো, যখন আপনি মন্দির ভাঙছেন, যে কোনো ভাবেই হোক, ঈশ্বর আপনার উপর নারাজ হয়েছে, আপনার বাবার উপর নারাজ। এটা আপনি আমাদের রিলিজিয়ন অনুসারে গেলেও এটা নারাজ কাজ, এটা আল্লাহ নিষেধ করেছে। তো যদি মন্দির ভেঙে, মসজিদ ভেঙে ফেলে, আমি রাগ করবো না? রাগ করবো। আমার তো উপাসনা হলে মসজিদ ভেঙে ফেলে, এটা ঠিক হয় না। এই কাজটা, যে ব্যাপারটা, সাপের ব্যাপারটা আমি নিজেও শুনছি, অনেক মন্দিরে, শিব মন্দিরে বিশেষ করে এই সাপ থাকে, এবং সাপগুলা খুব শক্তিশালী থাকে। এই সাপগুলো দুধ খায়। সেই সাপগুলা নাকি, যদি কেউ সাপকে মেরে ফেলে, শিব মন্দিরের সাপকে, সেই সাপ নাকি তার পুরো পরিবারকে মেরে ফেলবে, এই সাপের বংশধররা। এটা সিনেমাতেও দেখেছি। এখন আমি বলবো এটা যে আপনি সেফ জায়গায় থাকেন, এবং আপনাকে যে ব্ল্যাক ম্যাজিক আপনি করছেন, কবুতর দিয়ে বলি দিয়েছেন, এটা একটা বিরাট বড় ভুল করে ফেলছেন। আপনি একজন মুসলিম, এটা করা ঠিকই হয়নি আপনার, মানে কোনোভাবে ঠিক হয়নি। আপনাকে এখান থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। আরে নেক্সট পালা আপনার কিনা তা আমি জানি না, কিন্তু আপনার পুরো পরিবার যেভাবে ধ্বংস হচ্ছে, আপনি আমাদেরকে ইমেইল করছেন, সেই ধ্বংসটা কতদিন আপনি পোষাবেন, কতদিন আপনি এটার উপরে যাবেন? তো অবশ্যই আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, আর আমরা ইনশাল্লাহ আসার চেষ্টা করব। এখানে আসলে আমি মানে কাউকে ভয় দেখাচ্ছি না,
কিন্তু এটা শয়তানের কাজ বা শায়াতিনের কাজ। এখান থেকে বাঁচার জন্য অনেক উপায় আছে, আল্লাহর কাছে তওবা করার ব্যাপার আছে। রাইট, তো আমরা যাবো ইনশাআল্লাহ। আমরা আসলে আমি কি ভাই এত কথা বললাম, কথা বলা উচিত হয় না আমার, কারণ যেহেতু ছবি টবি কিছুই দেয় নাই, আমি জাস্ট আপনাকে ওয়ার্নিং করলাম আর কি, যেটা ঠিক হয় না। নিশ্চয়ই। আরেকটা বিষয় একটু বলতে চাই, আমরা আসলে আমাদের এই ডরে স্পেশালি একজনকে খুঁজছি যিনি কামরূপ কামাখ্যাতে গিয়েছেন এবং শুধু যাননি, ওখানে অবস্থান করেছেন। কিউরিওসিটির জায়গা থেকে হোক বা যে কোনো কারণেই হোক, আমরা জানি যে ওখানে এক ধরনের সন্ন্যাস জীবন আছে এবং যারা ওখানে তান্ত্রিক বা যেটাই হোক না কেন, একটু অন্যরকম ন্যাশনাল জিওগ্রাফিতে কিছু ডকুমেন্টারি দেখেছিলাম, হুইচ ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। কামরূপ কামাখ্যা না জায়গাটার নাম শুধু কামরূপ, অনলি কামরূপ। মানে ওখানে যে রেল স্টেশন, আসামে যে রেল স্টেশনটা আছে, ট্রেন স্টেশন, আমি গেছি একবার, ওই জাদুটনার জন্য না, ওই স্টেশনটা আমরা কামরূপ স্টেশন। আচ্ছা, এখানে যারা গিয়েছেন এক্সপিরিয়েন্স আছে বা যারা ওখানে গিয়ে কোনো বিদ্যা অর্জন করেছেন, যদি এরকম কেউ থেকে থাকেন যারা ডর শুনছেন বা এরকম হয়তো তিনি শুনছেন না, তার জানা মতো কেউ একজন আছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্লিজ। আমরা তাকে নিয়ে আসতে চাই আমাদের ডরে শুনতে চাই। শোনা যায় যে যারা কামরূপ কামাখ্যা একবার গেছে তারা নাকি ব্যাক করে আসে না, বিভিন্ন রকমের কথা প্রচলিত আছে। অনেকে বলে ন্যাংটার দেশ, অনেকে বলে এখানে হচ্ছে মানুষের মুন্ডু খাওয়া হয়, অনেক কিছু, অনেক ধরনের। এবং যারা সাধনা করেন তারা মানুষের মুন্ডু নিয়ে কিন্তু সাধনা করেন। কল্পনায় এই কামরূপ কামাখ্যা অনেক কিছু আছে। এটা হচ্ছে মিশরের ঘটনা, ইজিপ্টের ঘটনা। আমার খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু, যখন লন্ডন ছিলাম, ও থাকতো মিশরে, ও মিশরের স্টুডেন্ট ছিল, মানে লন্ডনে পড়াশোনা করতো, বাট মিশর থেকে এসে আসছে ফর্সা করে আরবিয়ান। ও আমাকে বলছিল ঘটনাটা হচ্ছে এরকম, এটা আসলে ভয়ের নাকি যে ভাই, মানে আমার কাছে ভালো লাগছে ঘটনাটা। পিরামিড হচ্ছে একটা রাজপ্রাসাদ, পিরামিড কিন্তু তিনটা, বড় বড় তিনটা আছে, আর ছোটখাটো অনেক পিরামিড আছে, যেখানে ফেরাউনের লাশ আমরা পাবো গেলে, যদি কেউ যায় পিরামিডে দেখবে ফেরাউনের লাশটা এখনো গলিত অবস্থায় আছে। তো ওই পিরামিডের মধ্যে একটা ভল্ট থাকে, ভল্ট, যেখানে মানুষদেরকে বন্দি রাখা হয়, যারা কাজ করে, সার্ভেন্ট যারা আছে, দাসী যারা আছে, ওদেরকে বন্দি রাখা হয় অন্ধকারে। পিরামিডের আমরা জানি কি, পিরামিডের বাইরে মরুভূমি সব, মানে বালিটালি, এখন না উন্নত হয়ে যায়। ওই সময় একটা ওদের একটা দাসীর একটা বাচ্চা হয়, একটা বাচ্চা জন্ম হয়, বাচ্চাটা অন্ধকারে জন্ম হয়। ওই দাসী যারা ছিল তারা কোনো আলো দেখে নেই, কারণ তারা জন্ম হইতো সেখানে অন্ধকারের মধ্যে, মারা যেত অন্ধকারের মধ্যে এবং কাজ করতো অন্ধকারের মধ্যে। পিরামিডের ভিতরে ওয়ার্কার ছিল আলাদা, আর বাইরে যারা কাজ করতো আউটডোরে তারা আলাদা ছিল। বাইরের ওয়ার্কার সৈন্যরা মাঝে মাঝে ঢুকতে পারতো, অনেক সৈন্য ছিল, তারা মাঝে মাঝে ঢুকতো অন্ধকার রুমে, অনেক ধরনের অসামাজিক কার্যকলাপ করতো দাসীদের সাথে, মানে নির্যাতন না, মানে পুরোটাই নির্যাতন করতো সবসময়। তো ওই অন্ধকার করে একটা বাচ্চার জন্ম হয়, সেই বাচ্চারা দিন দিন বড় হয়, আস্তে আস্তে বড় হয়। তো মাকে জিজ্ঞেস করে, মা এখানে এত অন্ধকার কেন? তখন মা তারে বলে যে বাবা দুনিয়াটি অন্ধকার। তখন বাচ্চা বলতেছে, বাচ্চা বড় হচ্ছে, বলছে মা ওই বাইরে থেকে যে সৈন্যরা আসে এসে বলে বাইরে সূর্য আছে, চাঁদ আছে, গাছপালা আছে, এগুলো আছে, এগুলো তো দেখলাম না কখনো, এগুলো কি? তো মা বলে এগুলো, মা তখন বাচ্চারা বলে যেগুলো তারা মিথ্যা কথা বলে, এটা কল্পনা জল্পনা, এগুলো মানে বাস্তব না। কিসের গাছপালা, কিসের সূর্য, আমাদের দুনিয়াটি অন্ধকার। তো বাচ্চাটা বড় হয়ে গেল, শুনে সে তো কখনো আলো দেখে নাই, সে মশালের আগুন দেখছে, মশালে আগুনে দেখছে, এতটুকু। সে এখানেই কাজ করে, ঘরের কাজ করে, পরিষ্কার করে, ধোয়া মোছা করে, মানে ইন্টেরিয়রের কাজ করে তারা। একদিন রাতে মা শুয়ে আছে, বাচ্চার বড় হয়ে গেছে, মানে বড় মানে কি, তার বয়স 30 বছর বয়স, মানে অনেক বড় যুবক। তো বাচ্চারা চিন্তা করে আমি এখান থেকে বাইরে যাবো, গিয়ে দেখবো কি হয়। এখন তারা এটাও জানে না যে কখন ঘুমানোর সময় আর কখন দিনের বেলা, কখন রাতের বেলা, কখন ঘুমাইতে হবে, কারণ যেহেতু আলো ঢুকে না সেখানে। তারা যখন ঘুম আসে ঘুমায় যায়, আর যখন জাগ্রত হয়ে যায়। সে ঘুম থেকে উঠছে, লুকে উঠছে, উঠে সে হাঁটা শুরু করছে, আমি বের হবো এখান থেকে, বাইরে দেখবো যে মানুষ যে বলে এটার বাইরে একটা দুনিয়ার পৃথিবী আছে, সেটা দেখবো আমি। সে বের হয়, যখন সে বের হয় তখন তো ঘড়ি ছিল না, বা সূর্য ঘড়ির সময় যদি ধরা হয় তখন রাত 12টা-1টা বাজে। আর ওই ছেলেটা পিরামিড থেকে বের হয়ে গেছে, হাতে মশাল নিয়ে বের হয়ে গেছে। তখন সবাই ঘুমাচ্ছে, আর তখন তো রাতের বেলা, অমাবস্যার রাত, বের হয়ে গেছে। বের হয়ে সে দেখে অন্ধকার আর মরুভূমি। সে যতদূর হেঁটে যাচ্ছে, ডানে বামে হেঁটে যাচ্ছে, দেখতেছে যে বালি আর অন্ধকার, আকাশে তাকাচ্ছে অন্ধকার, নিচে তাকাচ্ছে অন্ধকার, আর চতুর্দিকে বালি। এবং সে লাঠি দিয়ে একটা দাগ দিয়ে যাচ্ছে, যদি সে রাস্তাটা না হারায় ফেলে, তার মেইন গেট থেকে বেরিয়েছে, লাঠি দিয়ে দাগ দিচ্ছে যাতে সে না হারায় ফেলে রাস্তা। সেরকম 3 ঘন্টা হাঁটছে, মানে আর 1 ঘন্টা থাকলে দিন হয়ে যেত, ভোর হতো। 3 ঘন্টা হাঁটার পরে সে যখন দেখতেছে যে চতুর্দিকে অন্ধকার, কালো কালো কালো, সে আবার ব্যাক করছে। তো মা বুঝতে পারছে যে তার পাশে বাচ্চাটা নাই, মা বুঝতে পারছে, মা ভয় পেয়ে গেছে, যদি সৈন্যরা তাকে দেখে ফেলে তাকে মেরে ফেলবে বাইরে, কারণ বাইরের ভিতর লোক বাইরে যাওয়া নিষেধ। বাচ্চা ওই ছেলেটা কিন্তু যুবকটা আস্তে আস্তে আবার ব্যাক করছে, ব্যাক করে মার কাছে গেছে। মা বুঝতে পারছে যে বাচ্চাটা ব্যাক করে আসছে। তো মা কোনো কথা বলতেছে না, বাচ্চা বলতেছে, মা তুমি ঠিক বলছিলা, হ্যাঁ দুনিয়াটা আসলে অন্ধকার, দুনিয়াতে সূর্য বলতে কিছু নাই, আমার চাঁদ বলতে কিছু নাই, মানুষ যে বলে গাছপালা নদী নালা সব মিথ্যা কথা। মা আমি বেরিয়েছিলাম, বেরিয়ে দেখি অন্ধকার, আমাদের ভিতর যেমন বাইরেও এমন, দুনিয়াটা আসলে অন্ধকার। এই যে সৈন্যরা সব মিথ্যা কথা বলতো, এরা সব মিথ্যুক। মা তুমি সত্য, তুমি সত্যি বলতা, দুনিয়াটা অন্ধকার।
এটা হচ্ছে আমার স্টোরি, এটা কোনো ভয়ের না কিবরিয়া ভাই। গল্পটা কেন বললেন? গল্পটা এই জন্য বললাম, আমরা অন্ধকারে আছি, আমাদের মধ্যে শিকল বাঁধা, যে শিকলটা আমরা এখনো ভেদ করতে পারি নাই। গল্পটা এই জন্য বললাম কিবরিয়া ভাই, যে মানুষের মধ্যে যে গণ্ডি আছে, আমরা যে গণ্ডির মধ্যে আবদ্ধ, এই যে কিছু হইলেই কবির জায়গায় চলে যাওয়া, এই যে কবির জায়গায় গিয়া হুজুর আমাকে জিন ধরছে, ভূত ধরছে, হুজুররাও একটা গণ্ডির মধ্যে আমাদেরকে রেখে দিচ্ছে, মানে সরি হুজুর বলতে ইন্টারেস্ট কবিরাজরা, বিশেষ ধরনের কবিরাজ, বিশেষ ধরনের কবিরাজরা, হ্যাঁ ওরা আমাদের গণ্য দেখছে, কিছু হইলেই মানে হচ্ছে তোমাকে জিন ধরছে, তোমাকে জিন ধরছে, ভূত ধরছে। আসলে সেটা কি জিন, সেকে কেন ধরলো, কি উদ্দেশ্যে ধরলো, এগুলো তো আর বলতে পারছে না কবিরাজ। জাস্ট তাবিজ কবজ দিয়ে বাড়ি বন্ধ করে চলে আসছে। এই গুণ থেকে আমাদেরকে বের হতে হবে, বের হয়ে জানতে হবে বাস্তবতা কি, আমাদের প্রোগ্রাম শুনতে হবে। প্রতিটা লিসেনারের আমি বলবো কি যাবে, প্রতিটা এশিয়ান মানুষ যারা বাংলা বুঝে তাদেরই আমাদের প্রোগ্রাম শোনা উচিত, শুনে সায়েন্স ভার্সেস প্যারানর্মাল জগৎটা জানা উচিত। এবং আমি এখানে আমরা এখানে যোগ করতে চাই, আমরা খুব হ্যাপি যে আমাদের এখানে, আমাদের লাইভে হোক বা রেডিওতে হোক, অসংখ্য মানুষ অনুষ্ঠানটা শোনেন। আমরা খুব হ্যাপি যে আমরা খুব পজিটিভ ফিডব্যাক পাই। কিন্তু আমরা সেদিনই মনে করবো আমরা সাকসেস যখন এই অনুষ্ঠানটা শুনে অন্তত 100 জন রিসার্চার তৈরি হবে এই প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য। কারণ আমরা আসলে সেই ধরনের মানুষেরই খোঁজ করছি। 150তম পর্ব থেকে সেই ধরনের মানুষেরই আনাগোনা হবে আমাদের এই ডর। তো আজকে শেষ করার দুইটা কথা বলে নি, একটা ছিল এরপর থেকে দুটো হয়ে গেল। একটা কথা বলবো, আমার শেষ হয় না কথাটা। এই যে গন্ডি থেকে বের হবো কি ভাই, এই গন্ডিটা হচ্ছে এমন এক গন্ডি যেখানে আমরা শুরু করি ভূতের গল্প দিয়ে, বাবা ভাত খাও নাহলে ভূত আসবে, কিন্তু ভূত বলতে কিছু নাই, এটা আমরা জানি না। এই ভূতের গল্প শুনি, আমরা শুনে মজা পাচ্ছি, টিভিতে দেখতেছি মহিলা সাপ হয়ে যাচ্ছে, নাগনাগিনীর গল্প, যেগুলো অবাস্তব, আমরা শুনে মজা পাচ্ছি, দেখতেছি, যাক যেগুলো পুরাই সময় নষ্ট, কিন্তু জিনের ঘটনা আমরা শুনতেছি না। আসলটা যদি আমরা জানতাম কত ইন্টারেস্টিং, জিন কি, জিন কেন ধরে, কিভাবে ধরে, আমাদের প্রোগ্রামের মাধ্যমে শোনানো হচ্ছে। আমরা তো পারতাম ভূতের গল্পের বই কিনে এনে গল্প বলতে, আমরা তো সেটা বলতেছি না। এটাই বলবো দর্শকদেরকে, আমার এই গল্প বলার উদ্দেশ্য এটাই ছিল, আপনারা গন্ডি থেকে বের হয়ে আসেন, বাস্তবতাটাকে দেখেন। কারণ খারাপ জিনিস কিন্তু মজা, টেস্টি, যত দুনিয়াতে খারাপ জিনিস সব মজা খাইতে, কিন্তু ভালো জিনিস মজা নাই। ভালো জিনিসের মজাটা আছে, নিতে চাই না। এটাই বলবো যে রিয়েলটাকে নেন, অরিজিনাল যে জিনিস আপনার কাছে মনে হয়, রিসার্চ করেন, দেখেন, সেটাকে নেন। এটা বলেই আর কি আমাকে শেষ করতে হবে, আজকে সময় নেই। ঈদ মোবারক অবশ্যই অ্যাডভান্স, এবং সবাই অনেক ভালো থাকুন। রেজা ভাই এবং আমাদের সবার জন্য, আমাদের টিম মেম্বার যারা আছে তাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। অনেক ভালো থাকুন, আপনারা আছেন বলেই আমাদের রেডিও প্রোগ্রামগুলো এত সুন্দর, আপনাদের পার্টিসিপেশন সবসময় আমাদের কাম্য। অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি। ভয় Exclusively on FusionBD.com.